আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন জিনিয়া চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও তামার আয়নার অভিশাপ। চিত্রনাট্য নির্মাণ পার্থ অরণ্যদেব, দ্য ইঙ্ক পোর্টাল। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প জিনিয়া চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও তামার আয়নার অভিশাপ। পৌষের প্রথম সপ্তাহেই যে শীতটা এভাবে জাঁকিয়ে বসবে সত্যিই বুঝতে পারিনি। অন্য বছর এই সময়ে যখন শুধুমাত্র একটা চাদরেই কাজ চলে যায়, তখন এবছর রীতিমতো শাল জড়াতে হচ্ছে। পাড়ার মোড়ের চায়ের দোকানটাতে বসে ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিচ্ছি আমি আর কিশোরী। চোখ বন্ধ করে শেষ চুমুকটা দিতে যাব এমন সময় তালপাতায় করে কিশোরী গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এলো। এমন শীতের সকালে গরম গরম কয়েকখানা কচুরি পেটে না পড়লে জীবনখানি বৃথা। কি বলো ভাই? আরে নাও নাও নাও, শুরু করে দাও। কিশোরী আমার দিকে শালপাতার বাটিটা এগিয়ে দিল। আমিও বিনা বাক্য ব্যয়ে কামড় বসালাম জিলিপিটায়। সকাল 10টা বাজতে চললেও তেমন একটা রোদের দেখা নেই। তার উপর হাড় মজ্জা কাঁপিয়ে দেওয়া বাতাস মাঝে মাঝেই শিহরিত করে তুলছিল আমাকে। কিশোরীর অবশ্য সেসব দিকে খুব একটা ভ্রুক্ষেপ নেই। সে ব্যস্ত আহার ভক্ষণে। গোটা ছয়েক কচুরির সঙ্গে খান দুয়েক জিলিপি গলাধ্যকরণ করে কিশোরী প্রশংসার স্বরে বলল, কতদিন পর এরকম গরম গরম কচুরি আর জিলাপি খেলাম, ঠিক যেন অমৃত। সে আর বলতে, হারু ময়রার দোকানের জিলিপি আর কচুরি তো জগৎ বিখ্যাত। তবে সেই জগৎ বিখ্যাত খাবারের স্বাদ আবার এতদিন পরে এসে পেলাম। কি আর করবে ভায়া, সুস্থ শরীরকে অকারণে কষ্ট দিয়ে তো লাভ নেই। তার উপর তোমার শরীর চর্চার অভ্যাস শুরু হয়েছে। সে কারণেই তো এসব জিনিসের মায়া এক প্রকার ছাড়তে হয়েছে। তবে মাঝে মাঝে এরকম স্বর্গীয় অনুভূতি না পেলে জীবনটা কেমন যেন পানসে পানসে মনে হয়। কি বলো হে? কিশোরীর কথার সাথে আমি একমত না হয়ে পারলাম না। হেসে বললাম, তা বটে, কিন্তু এখনই যদি এসব খেয়ে পেট ভরিয়ে নাও তাহলে দুপুরে ভোজের জন্য তো আর জায়গা বাকি থাকবে না হে। ওটা ঠাকুর মশাই ঠিক করে দেবেন। ওনার গল্প শুনতে শুনতে কখন দেখবে সব কিছু হজম হয়ে গিয়ে আবার খিদেও পেয়ে গেছে। চলো এবার আমরা উঠি। দুপুরে জমজমাট ভোজের আগে একটা জমাটি গল্প শুনে আসা যাক। আর সময় নষ্ট করা বোকামির কাজ হবে ভেবে চটপট মোড়ের দোকান থেকে তারানাথের জন্য বেশ কয়েকখানা কচুরি এবং জিলিপি কিনে নিয়ে আমরা পা বাড়ালাম তার বাড়ির দিকে। পৌঁছে দেখি তারানাথ বৈঠকখানার তক্তপোষের ওপর বসে মুড়ি চিবোচ্ছে আর কি যেন ভাবছে। অবশ্য তার প্রশস্ত ভাবনার গতিপথ যে ঠিক কোথায় গিয়ে থামতে পারে তা বোঝার সাধ্য আমাদের নেই। তারানাথ আমাদের আসতে দেখে হেসে বলল, কি হে, তোমরা তো দেখছি আজ সকাল সকালই এসে গেছো। হ্যাঁ, শুধু আসিনি, সঙ্গে আপনার জন্য গরম গরম কচুরি আর জিলিপি নিয়ে এসেছি। এবার খেয়ে দিয়ে একটা জম্পেশ গল্প শোনান তো দেখি। শোনাবো শোনাবো, আজ এমন গল্প শোনাবো যার রোমাঞ্চে এই পৌষের গভীর শীতেও তোমাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠবে, বুঝলে? তার আগে এক কাপ চা হয়ে যাক, কি বলো? আপত্তি নেই তো? আমি দুদিকে মাথা নাড়ালাম। কিছুক্ষণের মধ্যে চাও এসে পড়ল। তারানাথ ততক্ষণে জিলিপির শেষ টুকরো মুখে পুরে তৃপ্তির ঢেকুর তুলছে। ভুরি ভোজ সারতে সারতেই না সময় পেরিয়ে যায় এই ভেবে কিশোরী খানিকটা অস্থির হয়েই বলল, আরে এই যে আমাদের তো চা খাওয়া শেষ আর আপনার তেলে ভাজাও। এবার গল্পটা শুরু করুন দেখি। আজ কিন্তু কোনো ফাঁকি চলবে না। বেশ, তাহলে শুরু করি। ঘটনাটা বছর 15 আগে। আমি তখন ঘোরতর সংসারী। বাড়ির কাজ বাজ, বাজার হাট আর সঙ্গে ঘরে বসে হাত দেখা, মুখ দেখে ভাগ্য নির্ণয় ইত্যাদি তো রয়েইছে।
তবে জানোই তো আমার যা স্বভাব, ভেতরে কোথাও একটা ভবঘুরে মন আজীবন রয়ে গেছিল। মাঝে মাঝে ইচ্ছে হতো কাজের ভিড় ফেলে কোথাও উধাও হয়ে যাই। ভেবো না যে আমি সংসার ভালোবাসি না। হ্যাঁ, তবে তার চেয়েও বড় এক নেশা আছে, অজানা কিছু দেখতে পাওয়ার নেশা। আর সেই নেশা একবার চেপে ধরলে আমি নিজেকে সামলাতে পারি না। সেবারেও পারলাম না। সারা দিনের কাজকর্ম সেরে সন্ধেবেলায় এই তক্তপোষের ওপরে বসে আরাম করে তামাক খাচ্ছি। এমন সময় হঠাৎ এক কম বয়সী ছোকরা হন্তদন্ত হয়ে আমার কাছে এলো। মাথার চুল উস্কো খুস্কো, পরনের সাদা ধুতিটা কাদা লেগে কালো হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারলাম সে এখানকার কেউ নয়, কারণ গত কয়েকদিনে এই অঞ্চলে তেমন একটা বৃষ্টি হয়নি, তাই কাদা লাগার প্রশ্নই ওঠে না। কোনো মক্কেল হবে ভেবে প্রথমে সেভাবে গুরুত্ব দিইনি। আসলে মানুষের জীবন, বুঝলে তো, এমন কিছু কিছু একান্ত সময় থাকে যখন বাইরের কারোর উপস্থিতি তার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। আর আমার ক্ষেত্রেও তেমনটাই প্রযোজ্য। মনে মনে বেশ বিরক্ত হলেও মুখে কিছু বললাম না। ছেলেটা তখনও হাঁপাচ্ছে। বুঝলাম যে অনেকখানি পথ দৌড়ে এসেছে। না, একান্ত সময়টা রীতি ঘটাতেই হলো। তোমরা তো জানোই, কারোর বিপদ দেখলে চোখ বন্ধ করে রাখার মানুষ আমি নই। তা হুকোর চোঙাটা ছেড়ে তাকে প্রশ্ন করলাম, কে তুমি, কি চাও? উত্তরে খানিক জিরিয়ে নিয়ে ছোকরাটি যা বলল তা সংক্ষেপে বললে কিছুটা এই রকম দাঁড়ায়। কলকাতা শহর থেকে প্রায় 5 মাইল দূরের একটা গ্রাম, নাম হরিনারায়ণপুর। গত কয়েক মাস ধরে ওই গ্রামে নাকি কোনো এক পিশাচের আতঙ্ক দেখা দিয়েছে। তাই গ্রামের জমিদার মশাই সত্বর আমাকে সেখানে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। আমিও আর বিলম্ব করলাম না। পরের দিন ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম। অনেকখানি পথ পেরিয়ে গ্রামে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে। আমাকে আসতে দেখে জমিদার মশাই ভীষণ খুশি হলেন। তবে এরপর সেই পিশাচটাকে তাড়াতে যে কি করেছিলাম সেটা কিন্তু আজ বলতে বসলে দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে। তাই সেই ঘটনাটা কিন্তু অন্য কোনো দিন শোনাব। যা, এটা কি হলো? আমি তো ভাবলাম আপনি গল্প শোনাতে শুরু করে দিয়েছেন, এখন বলছেন অন্য কোনো দিন বলবেন। তোমাদের মধ্যে না ধৈর্য মোটে নেই। আমি কখন বললাম যে গল্প শোনাবো না? হ্যাঁ, অবশ্য তোমাদের কাছে তা গল্প হলেও আমার কাছে কিন্তু প্রতিটা ঘটনাই সত্য। পকেট থেকে একটা পাসিং শো বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, সত্যি তো বটেই, আপনি শুরু করুন। সিগারেটে একটা শুক টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো, এবারে বলি জমিয়ে। ঘটনাটা বলবার আগে একটা কথা বলি শুনুন। এই পার্থিব জগতে আমরা প্রত্যেকেই পরস্পরের সাথে অদৃশ্য এক বন্ধনে বেঁধে আছি। তাই হঠাৎ কোনো নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া কিংবা অস্বাভাবিক কোনো ঘটনার মধ্যে না চাইতেও জড়িয়ে পড়া সমস্তটাই আসলে পূর্ব লিখিত, শুধু আমরা তা জানি না। আর এমনই এক পূর্ব নির্ধারিত এক ঘটনাচক্রে আমিও সেবার জড়িয়ে পড়লাম। বঙ্গে তখন শীতের আমেজ। জমিদার বাড়ির রাজকীয় আতিথেয়তা ছেড়ে আমার কলকাতায় ফেরবার দিনও প্রায় উপস্থিত। রাতের ভুরিভোজের পর আরাম কেদারায় বসে বেনারসি মিষ্টি পান চিবোচ্ছি। এমন সময় দরজার বাইরে থেকে কারোর আওয়াজ পেলাম, তারানাথ মশাই ঘুমিয়ে পড়েছেন নাকি? উঠে গিয়ে দরজা খুলতেই দেখি স্বয়ং জমিদার মশাই অর্থাৎ ব্রজমোহন গাঙ্গুলি দাঁড়িয়ে আছেন। আমি হেসে বললাম, না না, ওই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। আমার কথা শুনে তিনি বোধহয় খানিক অপ্রস্তুত হয়ে গেলেন। তাহলে তো দেখছি খুব অসময়ে এসে পড়লাম। না, আমারই ভুল। ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, কাল সময় করে কথা হবে। এত রাতে আমার দরজার সামনে ওনার উপস্থিতি আমার মোটেই সুবিধাজনক ঠেকল না।
নিশ্চয়ই কোনো বিপদে পড়ে উনি আমার কাছে এসেছেন, তবে এখন নিজেই তা বলতে সংকোচ বোধ করছেন। তান্ত্রিক বিদ্যার ফলেই হোক কিংবা মধুসুন্দরী দেবীর কৃপায় মানুষের মন পড়ার ক্ষমতা কিন্তু আমি ইতিমধ্যেই লাভ করেছিলাম, তাই এক্ষেত্রেও খুব একটা বেগ পেতে হলো না। আশ্বস্ত করে বললাম, আপনি চাইলে এখনই বলতে পারেন, আমার কোনো অসুবিধা হবে না, বরং আসুন ভেতরে বসে কথা বলা যাক। ব্রজমোহন বাবু প্রথমে একটু ইতস্তত করলেও ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার তক্তপোষের ওপরে বসে ক্লান্ত গলায় বললেন, কথাটা যে কোন মুখে বলি, আপনি এখন এই বাড়ির অতিথি, খাবেন, বিশ্রাম নেবেন, আর আমাকে আতিথেয়তার সুযোগ দেবেন। তা না এত রাতে নিজের পরিবারের বিপদের কথা বলে আপনাকে বিব্রত করা কি আদৌ উচিত? আহা, এভাবে বলবেন না ব্রজমোহন বাবু, এই কদিনে আপনি যথেষ্ট আতিথেয়তা দেখিয়েছেন। এবার খুলে বলুন তো, খুলে বলুন যে আপনার বিপদটা ঠিক কিসের। তিনি যেন এইবার একটু হাফ ছেড়ে বাঁচলেন, বললেন, আপনাকে যখন না বললেই নয়, তখন গোড়া থেকে শুরু করি। আপনি তো জানেন আমার একমাত্র ছেলের নাম বজ্রভূষণ। যেমন সাহসী তেমন পরাক্রমী, কোনো কিছুকেই সে পরোয়া করে না। জমিদারির যাবতীয় খুঁটিনাটিও তার নখদর্পণে, যাকে বলে যোগ্য উত্তরসূরি। মনে মনে ভেবে নিয়েছিলাম আর কটা দিন পর জমিদারির সর্বস্ব তার হাতে তুলে দিয়ে গিন্নিকে নিয়ে তীর্থ ভ্রমণে বেরোব। কিন্তু ঘরে বিবাহযোগ্য ছেলেকে রেখে সে কোথাও যেতে নারাজ। যথারীতি উপযুক্ত পাত্রীর খোঁজও শুরু হলো। দিন দুয়েকের মধ্যেই প্রতাপগড়ের জমিদার রাজবল্লভ সেনের একমাত্র কন্যা কঙ্কাবতীর সম্বন্ধ এলো আমাদের কাছে। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে, উচ্চ বংশ, কুষ্ঠিতেও কোনো দোষ ছিল না। আপনি তো জানেন, গত মাঘেই আমরা 4 হাত এক করে দিয়েছিলাম। প্রথম প্রথম সমস্ত কিছু ঠিক থাকলেও ব্যাপারটা শুরু হলো মাস 3 পর থেকে। কিরকম ব্যাপার? এখন আমরা যে জমিদার বাড়িতে রয়েছি তা আমার বাবার তৈরি। আমাদের পূর্বপুরুষেরা এখানে থাকতেন না। প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে ওনারা নিজেদের বাড়ি বানিয়েছিলেন। দার্জিলিং জেলার কার্শিয়াং শহরের নাম নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, অবশ্যই শুনেছি, তবে যাওয়ার সৌভাগ্য সেভাবে হয়ে ওঠেনি। আচ্ছা, তাহলে বুঝে নিন, এবার সেই সৌভাগ্য আপনার হতে চলেছে। বজ্রভূষণ এবং কঙ্কাবতীর বিয়ের পর আমাদের পৈতৃক বাড়িতে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছাবার পর থেকেই কঙ্কাবতীর আচরণে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে আরম্ভ করলাম। পুজোটা সেই প্রাচীন কাল থেকে বংশ পরম্পরায় চলে আসছে। বছরে মাত্র একবার একটি নির্দিষ্ট তিথিতে পশ্চিম দিকের পুরনো ঘরটা খোলা হয়। খুব বিশেষ কিছু সেই ঘরে থাকে না, তবে না থাকলেও প্রাচীন এক তামার আয়না রয়েছে। কিশোরী মাঝপথে প্রশ্ন করল, ব্যাপারখানা ঠিক বোঝা গেল না ঠাকুরমশাই। শেষে কিনা আপনাকে এত দূরে নিয়ে গেলেন শুধুমাত্র একটা আয়না দেখানোর জন্য? আর একটা পাসিংশ ধরিয়ে তারানাথ বলল, তোমার মনে এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা আমার মনেও এসেছিল বহু কাল আগে, তবে আসল ঘটনাটা এখান থেকেই শুরু। ব্রজমোহনবাবু বলতে আরম্ভ করলেন, দিনটা ছিল শুক্লপক্ষের অষ্টমী তিথি। সকাল থেকেই পুজোর আচার শুরু হয়ে গিয়েছিল। আমাদের কুলপুরোহিত বেশ জোরে জোরে মন্ত্র পড়ছিলেন। কাঁসর ঘণ্টার আওয়াজে গম গম করছিল বাড়িটা। খানিক পরেই যজ্ঞ শুরু হবে, তাই কঙ্কাবতীকে নিয়ে আসার নির্দেশ দিলেন পুরোহিত মশাই। গিন্নি তাকে আনতে গেল।
কিন্তু মিনিট 10 পার হয়ে যাওয়ার পরেও সে ফিরছে না দেখে আমি বেশ বিরক্ত হয়ে উঠি। ব্যাপারটা নিজেই দেখব বলে সবেমাত্র দরজার কাছে পৌঁছেছি, এমন সময় গিন্নি হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল কঙ্কাবতী তার ঘরে নেই, এমনকি রাজবাড়ির কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পড়লাম মহা ফাঁপড়ে। হঠাৎ খেয়াল হলো পশ্চিমের ঘরটা খোলা, হয়তো সেখানেই গিয়েছে। গিন্নিকে নিয়ে এগোতে থাকলাম। সত্যি বলতে কি ঠাকুর মশাই, সেই দৃশ্যটা ভাবলে এখনো আমার বুকের রক্ত জল হয়ে আসে। পশ্চিমের ঘরটায় পৌঁছাতেই আমরা দেখতে পেলাম কঙ্কাবতী ওই তামার আয়নার দিকে তাকিয়ে কি যেন একটা দেখছে। তার চোখের দৃষ্টি অদ্ভুত রকমের শীতল, একেবারে ভেতর পর্যন্ত পড়ে নেওয়ার ক্ষমতা রাখে। বজ্রভূষণ তার নাম ধরে ডাকলেও সে সাড়া দিল না, যেন আমাদের উপস্থিতি টেরই পায়নি। এরপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। বজ্রভূষণ সেই ঘরে প্রবেশ করে কঙ্কাবতীর গায়ে হাত রাখতেই সে জ্ঞান হারালো। ওই শুরু। তারপর থেকে একদিনও শান্তিতে থাকতে পারিনি। সন্ধ্যা নামলেই কঙ্কাবতী পৌঁছে যেত পশ্চিমের সেই ঘরে। তারপর রাতভর এক দৃষ্টিতে তামার আয়নার দিকেই তাকিয়ে থাকত। মাঝে মাঝে তার হাসির শব্দ শুনতে পেতাম আমরা, গায়ে রক্ত একেবারে জল করে দেওয়ার মতো। একবার বজ্রভূষণ ওকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, কিন্তু তার ফল যে এমন ভয়ঙ্কর হবে আমি সত্যি বুঝতে পারিনি। ভোর রাতে বজ্রভূষণের আর্তনাদ শুনে আমরা ছুটে গিয়ে দেখি ও মাটিতে পড়ে ছটফট করছে, আর ওর বুকের উপর বসে 2 হাত দিয়ে গলার টুঁটি চেপে রেখেছে কঙ্কাবতী। আমি ছুটে গিয়ে তার হাত দুটো সরানোর চেষ্টা করি। ততক্ষণে বজ্রভূষণও খানিক সম্বিত ফিরে উঠে বসেছে। আর দেরি না করে কঙ্কাবতীকে সেই ঘরের মধ্যে রেখেই আমরা কোনো রকমে বাইরে বেরিয়ে আসি। তা ঘটনার সূত্রপাত যখন সেখানেই, তখন ফিরে আসার চেষ্টা করেননি? করেছি তারানাথ মশাই, তবে কোনো লাভ হয়নি। কঙ্কাবতী কিছুতেই সেই ঘরের বাইরে পা রাখবে না। এখন আপনিই বলুন, নববিবাহিত স্ত্রীকে ছেড়ে তার স্বামী কি ফিরে আসতে পারে? তাই বজ্রভূষণও থেকে গেল। আর আপনারা ফিরলেন কবে? গত সপ্তাহে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবে আসতে পেরেছি। এখন যা করার একমাত্র আপনিই করতে পারবেন তারানাথ মশাই, না হলে আমার পুরো পরিবারটাই যে শেষ হয়ে যাবে। ভয় পাবেন না ব্রজমোহন বাবু, মনে রাখবেন ভয় কিন্তু একটা বিষম বস্তু। একবার আপনার মনে চেপে বসলে তার থেকে নিস্তার নেই। তা কবে যাওয়ার কথা ভাবছেন? আপনি কবে যাবেন বলুন? আপনার যেদিন সুবিধে হয়। তাহলে কাল বিকেলেই বেরিয়ে পড়ি। বিকেলের দিকে শিয়ালদহ থেকে শিলিগুড়ি যাওয়ার একটা ট্রেন আছে। এখান থেকে কলকাতার দূরত্ব বেশ অনেকটাই। আমরা না হয় সকাল সকাল বেরিয়ে পড়ব। ঘোড়ার গাড়িতে মালপত্র চাপিয়ে আমরা যখন চলতে শুরু করলাম, তখনও কুয়াশার রেশ পুরোপুরি কাটেনি। আমাদের কাছে মালপত্র বলতে ছিল বেশ কিছু শুকনো খাবার, বড় 2 হাঁড়ি জল, 1 বালতি দুধ এবং বেশ কিছু কম্বল। সঙ্গে ছিল 2 জন পরিচারক এবং 1 জন পাহারাদার। প্রায় ঘন্টা 4 পর লাল ইটের দেওয়ালে ঘেরা বিশাল শিয়ালদহ স্টেশন দেখতে পেলাম। ওখান থেকেই আমাদের দীর্ঘ যাত্রাপথের সূচনা। প্রথমে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ধরে শিলিগুড়ি, সেখান থেকে সড়ক পথে দার্জিলিং এবং অবশেষে টয় ট্রেনে করে কার্শিয়াং। যেন অনবদ্য এক অভিযান। কার্শিয়াং স্টেশনে যখন ট্রেনটা এসে থামল,
তখন বেলা পড়ে এসেছে। পাহাড়ের বুকে গড়ে ওঠা ছোট্ট শহরখানি এককালে সাহেবদের বিশ্রামের স্থান হিসেবে তৈরি করা হয়েছিল। স্টেশনের বাইরে ঘোড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ব্রজভূষণ। আজ প্রায় বছরখানেক পর ব্রজভূষণের সাথে আমার আবার সাক্ষাৎ হল। বরাবরই বেশ সুদর্শন দেখতে ছিল সে, চেহারাতেও একরকম স্নিগ্ধতা ছিল, কিন্তু এখন যেন তার চোখে মুখে চিন্তার গাঢ় ছায়া। সেই তরতাজা মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে, যেন কোনো লুকোনো যন্ত্রণা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আমার বেশ খারাপই লাগলো তাকে দেখে। ব্রজভূষণ আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে বলল, ও, আপনাদের অপেক্ষা দিচ্ছিলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার বাবা থাকতে কি তিনি আমার কোনো অসুবিধা হতে দিতে পারেন? আমি বেশ বহাল তবিয়তেই এসেছি। চলুন তবে এগোনো যাক। মিনিট দুয়েকের হাঁটা পথ পেরিয়ে যখন ঘোড়ার গাড়িতে উঠে বসলাম, তখন বুঝতেই পারলাম যে এবারের অভিজ্ঞতা নিতান্তই আলাদা হতে চলেছে। একদিকে গভীর খাদ আর অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়, মধ্যিখানে সরীসৃপের ন্যায় এঁকে বেঁকে চলা সরু পাথুরে পথ, আর সেই পথ ধরেই এগিয়ে চলেছিল আমাদের ঘোড়ার গাড়িটা। দক্ষ হাতে লাগাম ধরে রেখেছিল ব্রজভূষণ নিজেই। হ্যাঁ, ছেলেটার সাহস আছে, মানতেই হবে। সে জানে এমন পাহাড়ি পথে ঘোড়াকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়। আরো কিছুটা এগোতেই পথটা দুই দিকে ভাগ হয়ে গেল। এবার আমাদের ঘোড়ার গাড়িটাও নিজের দিক পরিবর্তনের জন্য প্রস্তুত হলো। পাহাড়ি পথ ছেড়ে অবশেষে আমরা নেমে এলাম ঢালু জমির ওপর। ব্রজভূষণও আর দেরি না করে ঘোড়া ছুটিয়ে দিল। একে একে বাজারহাট, ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট খুপড়ির মতো ঘরগুলোকে ফেলে আমরা এসে পৌঁছালাম শহরের একেবারে শেষ প্রান্তে। সামনে উঁচু ঢিবির ওপর প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি। মূল ফটক পেরিয়ে আমাদের ঘোড়ার গাড়িটা যখন ভেতরে প্রবেশ করল, বিকেলের শেষ আলোটাও তখন ম্লান হয়ে এসেছে। এমনিতেই পাহাড়ি এলাকা, তার উপর শীতকাল, তাই সন্ধ্যা নেমেছে আগে ভাগেই। পশ্চিমের আকাশও ক্রমশই ধূসর হয়ে উঠছে। একটা জায়গায় গাড়িটা এসে থামতেই আমরা নেমে এলাম। পরিচারক হারাধন আমাদের দিকে লণ্ঠন হাতে এগিয়ে এলো। পায়ের নিচে মোটা মোটা বেলে পাথরের ফলক, দুই পাশে বিশাল বিশাল কারুকার্য করা থাম। বনেদিয়ানার ছাপ একেবারে স্পষ্ট। শ্বেত পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চোখে পড়ল বিশাল কড়িখাট, পূর্ববঙ্গীয় কাঠের শিল্পের ধাঁচে গড়া। কালো রঙের মেহগনি কাঠে খোদাই করা পাখি, শঙ্খ আর পদ্মফুল, সবটাই একেবারে নিখুঁত। মুগ্ধ চোখে প্রাচীন জমিদার বাড়ির ইতিহাসকে অনুভব করছি। সেই সময় বাড়ির ভেতর থেকে আরেকজন পরিচারক এসে দরজাটা খুলে দিল। আমি ভেতরে পা রাখলাম। সঙ্গে সঙ্গেই মনে হলো এতকাল ধরে নিস্তব্ধ নিদ্রা যাপনের পর হঠাৎ করেই বাড়িটা যেন জেগে উঠেছে। দুই পাশে সারি সারি ঘর, মাঝে এক বিশাল বৈঠকখানা, মাথার ওপর বিরাট একখানি ঝাড় লণ্ঠন আলো ছড়িয়ে দিচ্ছে। বোঝাই যাচ্ছিল যে প্রাচীনকালের সেই সাবেকিয়ানাকে এখনো নিজের মধ্যে ধরে রেখেছিল বাড়িটি। এত দীর্ঘ যাত্রার পর এবার খানিক ক্লান্ত লাগছিল বইকি। যাই হোক, হারাধন তখন হাত পা ধোয়ার জন্য উষ্ণ গরম জল নিয়ে এল। জামা কাপড় বদলে আমি, ব্রজভূষণ আর ব্রজমোহনবাবু বৈঠকখানায় এসে বসলাম। চাকর ততক্ষণে রাতের খাবার পরিবেশন করে দিয়ে গেল। সরু বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, ভেড়ার কোরমা আর 2-3 রকমের মিষ্টি। সে এক এলাহি আয়োজন। এ কি করেছেন মশাই? এত খাবার একসঙ্গে কি খাওয়া যায় নাকি? তেমন কিছুই যে করতে পারিনি। এতটা পথ এসেছেন, এটুকু না খেলে যে আমি মনে বড় কষ্ট পাব। সত্যি এতটা পথ আসার কারণেই বেশ খিদেও পেয়ে গিয়েছিল আমার। আহার পর্ব মিটতেই ব্রজমোহনবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা, তামার আয়নাটা কি আপনাদের পূর্বপুরুষদের মধ্যে কারোর? আগে আমার বাবার সাথে রাজামশাইয়ের সখ্যতা ছিল বরাবরই।
এখানে এলে তিনি রাজ দরবারে অবশ্যই যেতেন। তখনকার দিনে রাজাদেরও অনেক সময়ে পরামর্শের প্রয়োজন হতো, বিশেষত জমি জমা, প্রজা সংক্রান্ত নানা বিষয়ে এইসব নিয়ে। একবার এমনই কোনো এক সমস্যার কারণে রাজামশাই আমার বাবার সাহায্য চান। বাবা মশাই কয়েকদিনের মধ্যেই সেই সমস্যার মীমাংসা করে দেওয়ায় উপহার স্বরূপ এই আয়নাটি ওনাকে দিয়েছিলেন। বেশ, বুঝলাম। তা একবার যাবেন নাকি তারানাথ মশাই? না, এখন নয়। কাল সকালে ভালো করে ওই ঘরটা একবার দেখব। তবে রাতের দিকে আমার ঘরে একবার আসবেন, কিছু কথা আছে। ঠিক রাত 12টায় আমার দরজা খোলাই থাকবে। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে একটাই কথা ভেবে চলেছি। ঘটনাগুলো কি শুধুই তামার আয়নাটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন সত্য যা ব্রজমোহন বাবু এখনো আমাকে বলেননি? গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার সময় আমি জানতে পেরেছিলাম, শরীর হলো আত্মার আধার। শরীরের সমাপ্তি হলেও আত্মার কোনো সমাপ্তি নেই, তাকে ধ্বংস করা যায় না, সে অবিনশ্বর। ঠিক যেই মুহূর্তে আমাদের মানব শরীর থেকে শেষ প্রাণবায়ুটুকু বেরিয়ে যায়, ওই মুহূর্তে তার মধ্যে থাকা আত্মাও মুক্ত হয়ে পড়ে। তবে মৃত্যুর 4 দিনের মাথায় এসে একটু করে নিজের সূক্ষ্ম শরীর গঠনে সমর্থ হয় সে। তোমরা কি জানো ওই দেহ গঠন কিভাবে হয়? তারানাথের প্রশ্নের উত্তরে আমি দুদিকে মাথা নাড়ালাম। না ঠাকুরমশাই। জীবদ্দশায় আমরা যে শক্তি লাভ করি তা দিয়েই। যেমন ধরো, কোনো উচ্চ মার্গের সাধু তার দৈব শক্তি দিয়ে বিশেষ এক আধার রচনা করেন, আর কোনো নিম্ন স্তরের তান্ত্রিক তার অপশক্তি দিয়ে দেহ স্থাপন করে। এক্ষেত্রে প্রক্রিয়া আলাদা হলেও উদ্দেশ্য কিন্তু এক, নিজেদের শক্তির বিস্তার। কোনো দৈব শক্তি যেভাবে নিজের আধিপত্য বিস্তারের সামর্থ্য রাখে, ঠিক একইভাবে কোনো অপশক্তিও তার ক্ষেত্র প্রসারের ক্ষমতা রাখে। আমি বেশ বুঝতে পারছিলাম ওই শক্তির ক্ষেত্র আর শুধু তামার আয়নার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে এই বাড়ির প্রতিটা কোণে। কি করে বুঝলেন? প্রতি শক্তি বিশেষেরই কিছু ইঙ্গিত থাকে, যা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনে ধরা পড়ে। সেদিন সন্ধ্যাবেলায় ঘোড়ার গাড়ি থেকে নামা মাত্রই আমি যখন ওই বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখলাম, তখনই বুঝতে পারলাম সেই অপশক্তি তার ক্ষমতা বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আবহাওয়া কেমন যেন স্যাঁতস্যাঁতে, যেন একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে, অথচ শীতকালে এমনটা হওয়ার কথা নয়। চারিদিকে শোঁ শোঁ শব্দে বাতাস বইলেও বাড়ির চৌহদ্দির মধ্যে তা প্রবেশ করছে না। আশেপাশে এত রকমের গাছ, কিন্তু একটাও পাখির আওয়াজ নেই। বোধ হচ্ছিল কোনো শ্মশানে এসে পড়েছি। যাই হোক, রাত ঠিক 12টা বাজতেই ব্রজভূষণকে সাথে নিয়ে ব্রজমোহন বাবু আমার দরজায় করাঘাত করলেন। আমি জেগেই ছিলাম। হ্যারিকেনটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে বললাম, চলুন তাহলে। ব্রজমোহন বাবু আমার কথা বুঝতে না পেরে জিজ্ঞেস করলেন, কোথায় যাব? ওই ঘরটা দেখে আসি। ভেতরে ঢুকবো না, বাইরে থেকে দেখব। আপনি হারাধনকে বলেছিলেন তো জানলাটার একখানি পাল্লা সামান্য খুলে রাখতে? আগে তা বলেছিলাম। বেশ, তাহলে এগোনো যাক, আর সময় নষ্ট করে লাভ নেই। সোজা বারান্দা ধরে আমরা পশ্চিমের ঘরটার দিকে এগিয়ে চললাম। আমি হ্যারিকেনটা হাতে ধরে আগে আগে চলেছি। পেছনে পেছনে ব্রজভূষণ আর ব্রজমোহন বাবুও নিঃশব্দে পা ফেলে চলেছেন। চারিদিকে একেবারে নিস্তব্ধ, নিঝুম, কোথাও সামান্য আওয়াজটুকুও নেই। মিনিট 10 পেরোতেই বড় একটা কাঠের দরজার দিকে আঙুলের নির্দেশ করে ব্রজমোহন বাবু বললেন, ওটাই পশ্চিমের ঘর। আমি কিছু না বলে এগিয়ে গেলাম। কাঠের দরজাটির উপর বিশাল একখানা লোহার তালা ঝুলছে। কিছু দূরেই জানলার খোলা পাল্লাটা দেখা যাচ্ছে। আমি হ্যারিকেনটা ব্রজভূষণের হাতে দিয়ে বললাম, শোনো,
হ্যারিকেনটা এমনভাবে ধরবে যাতে খুব বেশি আলো ভেতরে না প্রবেশ করে। আগে ঠাকুর মশাই। মনে রেখো, কঙ্কাবতী যেন আমাদের উপস্থিতির বিষয়ে আঁচ না করতে পারে। এই মুহূর্তে একটুখানি অসাবধানতারও কিন্তু সমস্ত কিছু নষ্ট করার ক্ষমতা আছে। ব্রজভূষণ আমার কথা মতো জানলার বাইরে থেকে হ্যারিকেনটা খানিক এমনভাবে ধরল যাতে আলোটা প্রথমে মেঝেতে গিয়ে পড়ে। ঘরের ভেতরে নিকষ কালো অন্ধকারটা কেটে গিয়ে তখন আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। জানলার ফাঁক দিয়ে আমি ঘরের ভেতরে চোখ রাখলাম। দেখতে পেলাম একটা নারী মূর্তিকে, কঙ্কাবতী। খোলা চুল, মলিন শাড়ি, গায়ে কোনো গয়না নেই। অদ্ভুত রকমের স্থির দৃষ্টিতে সামনের আয়নাটার দিকে তাকিয়ে বসে আছে। দেহে নড়াচড়ার লেশ মাত্র নেই। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যেন কোনো মৃত মানুষকে দেখছি, যার শুধু চোখ দুটো খোলা। আমি নিঃশব্দে কতক্ষণ চেয়ে রইলাম কঙ্কাবতীর দিকে তা জানি না। হঠাৎ খেয়াল হলো তার ঠোঁট দুটি কাঁপছে। কোনো মন্ত্র উচ্চারণের সময় যেভাবে কাঁপে ঠিক সেইভাবে। শব্দগুলো যদিও আমার কানে এসে পৌঁছালো না, তবু হাওয়ায় এক অদ্ভুত মৃদু কম্পন আমি টের পাচ্ছিলাম। চোখ বন্ধ করে শোনার চেষ্টা করতে যেতেই গায়ের রক্ত একেবারে জল হয়ে গেল। সর্বনাশ! এ যে সাক্ষাৎ অন্তরাত্মা স্থানান্তর মন্ত্র। কাশীতে থাকাকালীন বিশেষ এই মন্ত্রের সাথে পরিচিতি ঘটেছিল আমার। হিমালয়ের কোলে কোনো এক গুহায় একদল অঘরীর বাস। তারাই এই মন্ত্রের দ্বারা নিম্ন মার্গের ক্রিয়া করে থাকে। সাধনার উচ্চ স্তরে না পৌঁছালে এই বিষয়ে জ্ঞান অর্জন সম্ভব নয়। 10 মহাবিদ্যার এক বিশেষ দেবীর তপস্যায় সিদ্ধি লাভের পর 108 দিন ধরে দিনের একটি নির্দিষ্ট সময়ে এই মন্ত্র জপ করতে হয়। সব শেষে ঘোর অমাবস্যার দিন সদ্য নেভা চিতার ছাই আর কুন্দ ফুলের শিকড় ঘোড়ার রক্তের সাথে পান করলেই এমন এক শক্তি লাভ হয় যা কোনো মানুষের শরীরে নিজের আত্মা প্রবেশের দ্বার খুলে দেয়। আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কঙ্কাবতী সেই মন্ত্রটা জানল কি করে, যা সর্বদাই লোকচক্ষুর আড়ালে ছিল? সে তো একটা সাধারণ গৃহবধূ, তার তো এই মন্ত্র জানবার কথা নয়। তাহলে কি কোনো অপশক্তি কঙ্কাবতীর দেহে আশ্রয় নিয়ে সেই নিষিদ্ধ মন্ত্রটা উচ্চারণ করে চলেছে? জানালার পাল্লাখানি ধীরে ধীরে বন্ধ করে দিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম। ব্রজমোহনবাবু জিজ্ঞাসা করলেন, কি বুঝলেন তারানাথ মশাই? বিষয়টা যথেষ্ট গুরুতর, তবে এখনই সবটুকু বলা সম্ভব নয়। অনেক রাত হয়েছে, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। যা কথা হবার কাল সকালে হবে। পরের দিন ভোরবেলা জমিদার বাড়ির পেছনের বাগানটার দিকে একা একাই হাঁটতে বেরোলাম। জায়গাটা বেশ নির্জন। সারা বাগান জুড়ে কত রকমের ফুল ফুটে রয়েছে। হঠাৎ এক কোণে দাঁড়িয়ে থাকা গাঢ় কমলা জবা ফুলের গাছটার দিকে চোখ পড়ল আমার। কাজে লাগতে পারে ভেবে গোটা কয়েক ফুল তুলে নিলাম। বাগান ছেড়ে ধীরে ধীরে যখন বাড়ির সদর দরজার দিকে এগোচ্ছি, তখনই সামনের বারান্দায় ব্রজমোহন বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাকে দেখতে পেতেই উনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, এই তো আপনার অপেক্ষাতেই ছিলাম তারানাথ মশাই। কোথাও গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, আপনার বাড়ির পেছনের দিকের বাগানটা একটু ঘুরতে গেছিলাম। দেখলাম বেশ অনেক কমলা রঙের জবা ফুল ফুটে আছে। আমি গোটা কয়েক তুলে এনেছি পুজোর কাজে লাগাবো বলে। আচ্ছা, মন্দিরটা কোন দিকে? আসুন আমার সাথে। ইনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন। আমিও তাকে অনুসরণ করলাম। বাড়ির একেবারে পূব দিকে দাঁড়িয়ে রয়েছে মন্দিরখানি, বেশ প্রাচীন। ভেতরে শিবলিঙ্গ
ও পুজোর কিছু সামগ্রী ছাড়া আর তেমন বিশেষ কিছুই নেই। বাইরের চাতালটা বেশ বড়, লাল রঙের খোয়া বিছানো, এক পাশে তুলসী মঞ্চ আর অন্য পাশে মোর্চে ধরা শিকলে বাঁধা একটা পুরনো ঘণ্টা। দেহবন্ধন ক্রিয়ার জন্যে আবশ্যিক সামগ্রীগুলো জোগাড় করতে করতে বললাম, ব্রজভূষণ ঘুম থেকে উঠেছে? আগে ওকে আসতে বলুন, জরুরি কথা আছে। আর হারাধনকে বলবেন পুজোর যাবতীয় উপকরণ এখানে মজুত রাখতে। ব্রজমোহনবাবু মাথা নেড়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই আবার ওনার দেখা পাওয়া গেল। তবে এবার ব্রজভূষণকে সঙ্গে করে নিয়ে এলেন। সে হাত জোড় করে বলল, আমায় ডেকেছিলেন ঠাকুরমশাই? পিতলের ছোট পাত্র থেকে কয়েক ফোঁটা গঙ্গা জল তুলে আসনের ওপর ছিটিয়ে দিয়ে বললাম, হ্যাঁ, ওখানটায় বসো। ব্রজভূষণ আসনে বসতেই আমি সামান্য গঙ্গা জল তার গায়ে ছিটিয়ে দিলাম, যেন শরীরখানিও শুদ্ধ হয়ে ওঠে। তর্জনীতে এক ফোঁটা ঘি আর সামান্য চন্দন নিয়ে প্রথমে ছোঁয়ালাম তার ডান কাঁধে। এরপর একে একে দুই বাহু, কণ্ঠনালী এবং সবশেষে কপালের ঠিক মাঝখানে। সে চুপচাপ চোখ বুজে বসে রইল। আমি মন্ত্র পড়তে আরম্ভ করলাম। ক্রমেই অনুভব করলাম তার শরীরের চারিদিকে শ্বেত শুভ্র এক বলয় তৈরি হয়েছে। ব্রজভূষণ আমার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালে বললাম, ভয় পেও না, একে বলে গাত্রবন্ধন প্রক্রিয়া। আমি বিশেষ এক মন্ত্র বলে তোমার দেহকে বেঁধে দিয়েছি, যাতে কোনো অশুভ শক্তির প্রভাব তোমার উপর বিস্তার লাভ না করতে পারে। শুধু সেই মন্ত্রটা মনে রেখো। এবার আমার কথা শোনো। আজ সূর্য অস্ত হতেই তুমি কঙ্কাবতীকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু ও কি যেতে চাইবে ঠাকুরমশাই? কঙ্কাবতীকে ঘর থেকে বের করা যায় না। আমি যদিও একবার চেষ্টা করেছিলাম, তবে চিন্তা করো না, সমস্ত বন্দোবস্ত আমি আগে ভাগেই করে রেখেছি। তুমি একেবারে নিশ্চিন্ত থাকো। ব্রজভূষণ আমাকে প্রণাম করে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। সে চলে যেতেই ব্রজমোহনবাবু আমাকে প্রশ্ন করলেন, তারানাথ মশাই, আমি যে কিছুই বুঝতে পারছি না। সময় এলে ঠিক বুঝবেন। এদিকের হাটে শুনেছিলাম অনেক কিছুই নাকি পাওয়া যায়, একবার যাবেন নাকি? ঘোড়ার গাড়িতে করে সেই হাটে পৌঁছাতেই মানুষের ভিড় লক্ষ্য করলাম। চারপাশে রঙিন ছাউনি টাঙানো। প্রত্যেক দোকানি ভারতবর্ষের নানান প্রদেশ থেকে আনা বিচিত্র দ্রব্যের পসরা সাজিয়ে বসেছে। বাহ, হাটটা তো দেখছি বেশ বড়। আগে প্রতি বুধবার এই চত্বরে হাট বসে, অনেক জায়গা থেকে মানুষ আসে। আমি হাটের এক পসরা দোকানের সামনে দাঁড়িয়ে গিয়ে বললাম, আমাকে খানিক লাল সুতো, একটা লাল রঙা কাপড় আর গোটা কয়েক হরিতকি দিন তো। দোকানি জিনিসগুলো পুঁটুলিতে বেঁধে দিলে আমি তা হাতে নিয়ে বললাম, চলুন ব্রজমোহনবাবু, এবার ওদিকে যাওয়া যাক। আর কিছু পা এগোতেই দেখলাম হাটের এক প্রান্তে স্থানীয় কয়েকজন লোক নানা রকম শিকড় বাকড় পেতে বসেছে। আমি এক বিক্রেতার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। সে খড়ের উপর নানা রকম শিকড় সাজিয়ে বসে আছে। বললাম, কি ভাইয়া, এইসব শিকড়গুলো আসল তো? হ্যাঁ কর্তা, একেবারে খাঁটি। আপনার কি চাই বলুন? ডাক্তারবাবু বলেছিলেন এমন একখানা শিকড় আছে যা খেলে নাকি আমার ছেলেটা শান্তিতে ঘুমোতে পারবে। এই কিছুদিন যাবৎ পেটের যন্ত্রণার কারণেও মোটে ঘুমোয় না। এদিকে চিন্তায় আমিও দু চোখের পাতা এক করতে পারছি না গো। তা তোমার কাছে কি এমন কিছু হবে নাকি? হবে বই কি কর্তা, নিশ্চয়ই হবে। বেশ বেশ, আমাকে দাও দেখি। সাদা কাপড়ে মুড়ে একখানি শিকড় আমার দিকে এগিয়ে দিলেন। তা হাতে নিয়ে ব্রজমোহন বাবুর দিকে তাকিয়ে বললাম, চলুন যাওয়া যাক। বেশ কিছুক্ষণ ধরে ব্রজমোহন বাবু যেন আমায় কিছু বলতে চাইছিলেন। অবশেষে নিজেকে আটকে রাখতে না পেরে বললেন, আপনার ছেলের বিষয় তো আমি কিছু জানি না। তারানাথ মশাই, যতদূর শুনেছিলাম আপনার একখানি ভারী মিষ্টি মেয়ে আছে।
তা ঠিকই শুনেছেন, তবে মাঝে মাঝেই নিজের কার্যসিদ্ধির জন্য এমন দু একটা মিথ্যে বলতে হয় বই কি। আমার চারিমাকে নিয়ে কখনোই মিথ্যে বলতে পারবো না, তাই আর কি। আমার অসম্পূর্ণ কথাটা বুঝতে ওনাকে বিশেষ বেগ পেতে হলো না। উনি হো হো করে হেসে উঠে বললেন, আপনি তো বেশ অভিনয় জানেন দেখছি। না না, ওইসব আমার জানা নেই। প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেরার পথ ধরেছি, এমন সময় হাটের ধারে বড় অশ্বত্থ গাছটার তলায় দেখি এক অঘরী তান্ত্রিক বসে চুপচাপ তামাক টানছে, কিন্তু তার দৃষ্টি আমার ওপরেই স্থির। তখন অবশ্য সেই বিষয়ে বিশেষ কিছু ভাবিনি। এখন মনে হয় সেই নজরটাকেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। জমিদার বাড়িতে পৌঁছে বৈঠকখানার চৌকাঠ পেরোতেই কঙ্কাবতীকে দেখতে পেলাম। বয়স বড় জোর 14 কিংবা 15 হবে। গায়ের রং যেন কাঁচা হলুদের মতো, আর মুখখানি ভারী মিষ্টি, তবে তাতে ক্লান্তির ছাপ স্পষ্ট। বুঝলাম বেচারি হয়তো নিজেও জানে না তার সঙ্গে ঠিক কি কি ঘটে চলেছে। আমাকে দেখতে পেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো সে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি তোমার শ্বশুরমশাইয়ের বিশেষ বন্ধু। সে আমাকে প্রণাম করতে উদ্যত হতেই আমি তাকে থামিয়ে বললাম, থাক থাক মা, থাক, প্রণাম করতে হবে না। আপনি বসুন না, আমি এক্ষুনি আপনার জন্য জলখাবার নিয়ে আসছি। ব্যস্ত হইও না মা, হারাধন আনতে গেছে, তুমি বরং ওই দিকটায় গিয়ে বসো। বৈঠকখানায় তক্তপোষের উপরে বসতেই ব্রজমোহনবাবু বললেন, মা কঙ্কাবতী উনি অনেক বড় মাপের জ্যোতিষী। পার্থিব জগৎ বিষয়ে ওনার অগাধ জ্ঞান। শুধুমাত্র মুখ দেখে ভূত ভবিষ্যৎ বলার ক্ষমতা রাখেন। তোমার হাতখানি একবার ওনাকে দেখাও দেখি। কঙ্কাবতী নিজের বাম হাতখানি আমার দিকে এগিয়ে দিল। আমি ওর হাতের রেখাগুলো মন দিয়ে পর্যবেক্ষণ করে বললাম, বাহ, ভারী সুলক্ষণা মেয়ে। হাতের রেখা বড় স্পষ্ট। যা দেখছি তাতে আপনার জমিদারি আরো ফুলে ফেঁপে উঠতে চলেছে। সাক্ষাৎ মা লক্ষ্মীর পা পড়েছে। সত্যি বলছেন তারানাথ মশাই? 100 ভাগ সত্যি। তবে কঙ্কাবতী মাকে এক বিশেষ আচার পালন করতে হবে। এই আচার শত্রুর দৃষ্টি নাশের, না হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমাকে কি করতে হবে? শুধু তোমাকেই নয়, ব্রজভূষণকেও এই আচার একাধারে পালন করে যেতে হবে। প্রতিদিন সূর্যোদয়ের আগে একখানি তামার পাত্রে বেশ অনেকটা পরিমাণে গঙ্গা জল নিয়ে তাতে একটা হরিতকি ভিজিয়ে রাখতে হবে। তারপর সূর্য যখন মধ্য গগনে এসে পৌঁছাবে তখন পূর্ব দিকে মুখ করে সেই জল পান করতে হবে। শর্ত একটাই, সকলের চোখের আড়ালে তা পালন করতে হবে। আমি ইতিমধ্যেই সব আয়োজন করে রেখেছি। ঠিক দুপুর 12টায় সূর্য যখন মাথার উপরে এসে পৌঁছাবে তোমরা আমার কাছে আসবে। যাও, এবারে তুমি ভেতরে গিয়ে বিশ্রাম নাও। কঙ্কাবতী সেখান থেকে উঠে চলে যেতেই আমি ব্রজমোহন বাবুর দিকে তাকিয়ে বললাম, জিজ্ঞেস করে ফেলুন, মনের মধ্যে কোনো প্রশ্ন চেপে রাখা উচিত নয়। তারানাথ মশাই, সত্যি কি আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, নাকি আপনি আমাকে আসল ব্যাপারটা বলতে চাইছেন না? এতক্ষণ যদিও চাইছিলাম না, তবে এবার নিঃসন্দেহে বলতে পারি, কঙ্কাবতীর হাতে আমি এক বিশেষ যোগ লক্ষ্য করেছি, যাকে তন্ত্রের ভাষায় বলে গ্রহণান্ত চতুর্দশী যোগ। ভয় পাবেন না, এটা কোনো অশুভ যোগ নয়। কোনো কন্যা যদি চতুর্দশী তিথিতে বিশেষ এক লগ্নে জন্মগ্রহণ করে তখন তার হস্তরেখায় এই যোগ ফুটে ওঠে। তবে এক্ষেত্রে আমি আরও একটি বিষয় লক্ষ্য করেছি। কি তারানাথ মশাই? কঙ্কাবতীর জন্মের সাথে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের যোগ দেখতে পেয়েছি। একটু ভেবে বলুন তো মশাই, ওর জন্মের দিন সাতেক আগে সূর্যগ্রহণ ছিল কিনা? আপনি সত্যিই ধন্য। কুষ্ঠি বিচারের সময়েতে জ্যোতিষী মশাই আমাকে এই কথাটাই বলেছিলেন।
তবে তিনি আরও বলেছিলেন যে এতে আমাদের পরিবারের কোনো অমঙ্গল হবে না। উনি যথার্থই বলেছিলেন, তবে এই ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। আপনি যে তামার আয়নাটা দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন, তার মধ্যে থাকা কোনো অপশক্তি কঙ্কাবতীকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। কি বলছেন কি আপনি? তবে ঘটনা এখানেই শেষ নয়। আপনি হয়তো বুঝবেন না, তবে তান্ত্রিক বিদ্যায়, বিশেষত নিম্নমার্গের ক্রিয়ায় এক ধরনের মন্ত্রের উচ্চারণ করা হয়, যাকে বলে অন্তরাত্মা স্থানান্তর মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে নিজের আত্মাকে স্থানান্তর করানো যায়। কি সাংঘাতিক ব্যাপার! সাংঘাতিক তো বটেই। আর কঙ্কাবতী সেই মন্ত্রই উচ্চারণ করছে, অথবা বলা ভালো, সম্মোহনের মাধ্যমেই তাকে দিয়ে বলানো হচ্ছে। আমি যদি খুব ভুল না হই, তবে আগামী শনিবার অর্থাৎ অমাবস্যার দিন সে কঙ্কাবতীর শরীরে নিজের আত্মাকে প্রবেশ করানোর প্রথম ক্রিয়াটা করবে। তাহলে এখন কি করণীয় তারানাথ মশাই? কঙ্কাবতীর দেহ বন্ধন করতে হবে। তবে ব্যাপারটা এতটাও সহজ হবে না সেটাও জানতাম, তাই আমি নিয়মটা কিছুটা অন্যভাবেই আপনাদের সামনে রাখলাম। তামার পাত্রে যে গঙ্গা জল আছে, তার মধ্যে আমি মন্ত্রপুত একটা হরিতকি রেখে দেব। কঙ্কাবতী সেই জল পান করা মাত্রই ওর দেহবন্ধন সম্পন্ন হবে। আর বজ্রভূষণ? তার পাত্রে শুধুই গঙ্গা জল থাকবে। তবে একটা কথা, হাট থেকে আমি যে শিকড়টা এনেছি, আরাধনকে বলবেন ওটা কঙ্কাবতীর খাবারের সাথে রোজ অল্প অল্প করে মেশাতে। সকালের জল খাবার সেরে আমি পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে এলাম। আকাশও তখন বেশ পরিষ্কার, কুয়াশাও একটু একটু করে পাতলা হয়ে আসছে। এতক্ষণে সূর্যের দেখা পাওয়া গেল। সামনের বিরাট পাইন গাছটার পাতা গলে আসা সূর্যের হালকা রশ্মি মন্দিরের লাল মেঝেতে ছড়িয়ে যাচ্ছিল। সেই আলোতে অদ্ভুত এক টান ছিল, তন্ত্রের টান। প্রকৃতির মাঝে তন্ত্র লুকিয়ে রয়েছে, তোমরা তা খালি চোখে দেখতে পাবে না। আমি দেখতে পাই, অনুভব করতে পারি। গায়ের শালটা পাশে রেখে পদ্মাসনে বসলাম। 2 হাত হাঁটুর ওপর স্থির করে এবং আঙুলগুলো জ্ঞান মুদ্রা এনে ধ্যানের চেষ্টা করতে লাগলাম। মনে রেখো, ধ্যান হলো এক প্রকার অন্তর্জপ, অর্থাৎ সেখানে মন্ত্র মুখে নয়, বরং চেতনার গভীরে প্রতিধ্বনিত হয় এবং সেই প্রতিধ্বনি মনের সকল অহেতুক চিন্তাকে মুছে দেয়। তন্ত্রচর্চার বিশেষ কিছু ক্রিয়া আছে যা ধ্যানের মধ্যেই প্রকাশ পায়। কুণ্ডলিনী জাগরণ ক্রিয়া চলাকালীন নানান অদ্ভুত ঘটনার সম্মুখীন হওয়া আদতে অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এইবারের অভিজ্ঞতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সবেমাত্র ধ্যানের গভীরে প্রবেশ করেছি, এমন সময় হঠাৎ যেন কানে ভেসে এলো এক তীব্র অথচ গভীর গম্ভীর কণ্ঠস্বর। চোখ বন্ধ, তবুও যেন স্পষ্ট দেখলাম এক অঘরী আমার দিকে আঙুল নির্দেশ করে বলছেন, বিপদ আসছে, প্রস্তুত হও। এক মুহূর্তের জন্যে আমার গোটা শরীরটা কেঁপে উঠল। মাটির নিচে হঠাৎ ভূমিকম্প হলে ঘরবাড়ি যেভাবে কেঁপে ওঠে, খানিকটা সেইভাবেই। পৌষের কনকনে ঠান্ডার মাঝেও তখন আমার শরীরে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। ধ্যানটা ভেঙে গেল। চোখ মেলে খানিক ধাতস্থ হওয়ার চেষ্টা করলাম। চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। অনেক দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক ভেসে আসছে, কিন্তু সেই দিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমি তখন উত্তর খোঁজার ব্যর্থ প্রয়াস করে চলেছি। কে সেই অঘরী, আর কোন অদৃশ্য বিপদের ইঙ্গিত দিতে চাইলেন তিনি? হঠাৎ মনে পড়ল, হাটের পাশের পুরনো মন্দিরের গাছতলায় বসেই এই অঘরী বাবাই সকালবেলায় আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। তাহলে কি তিনি বুঝতে পেরেছিলেন
যে আমার সেখানে যাওয়ার প্রকৃত কারণটা কি। সূর্য তখন মাথার ওপরে এসে পৌঁছেছে। তামার পাত্রে ভিজিয়ে রাখা মন্ত্রপুত হরিতকিখানি আলাদা করে তুলে জলটা ছোট একটা পাত্রে ঢেলে রাখলাম। মিনিট 10 মধ্যে ব্রজভূষণ মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালো। আমি পাত্র দুটো তার হাতে তুলে দিয়ে বললাম, এই পাত্রের জলটা কঙ্কাবতীকে দেবে, তবে সাবধানে, একটুও যেন নষ্ট না হয়। আজ্ঞে ঠাকুরমশাই, আপনি একদম চিন্তা করবেন না। আমি ভেতরে বাড়িতে ফিরে আসতেই দেখি গোল টেবিলটার উপর দুপুরের আহারের জন্য প্রস্তুত করা খাবারগুলো সাজিয়ে রাখছে দুজন পরিচারক। একটু পরে স্নান সেরে ব্রজমোহন বাবু এসে উপস্থিত হলেন। তার মিনিট খানেকের মধ্যেই পূর্বের বারান্দা ধরে ব্রজভূষণ এবং কঙ্কাবতীকেও আসতে দেখলাম। আমার দৃষ্টি তখন সম্পূর্ণভাবে স্থির কঙ্কাবতীর ওপর। তার শরীরের চারপাশে শ্বেত শুভ্র এক বলয় গড়ে উঠেছে দেখে মনে মনে আশ্বস্ত হলাম। ব্রজভূষণ পাশে এসে দাঁড়াতেই প্রশ্ন করলাম, সবটুকু খেয়েছ তো? আজ্ঞে ঠাকুরমশাই, আপনি ঠিক যেভাবে বলেছেন আমরা সেইভাবেই নিয়মটা পালন করেছি, এক বিন্দুও নষ্ট হতে দিইনি। বেশ বেশ। আর তামার পাত্রগুলো যথাস্থানে রেখেছ তো? তুলসী মঞ্চের নিচে গর্ত করে পুঁতে দিয়েছি ঠাকুরমশাই। এইভাবেই আগামী শনিবার পর্যন্ত তোমাদেরই ক্রিয়া করে যেতে হবে, বুঝতে পেরেছ? গোল টেবিলটার ওপর রীতিমতো ভুরিভোজ আয়োজন করে ব্রজমোহনবাবু বললেন, আপনার জন্য সামান্য কিছু আয়োজন করেছি। এটা যদি সামান্য হয় তাহলে ভুরিভোজ কাকে বলে মশাই? মা কঙ্কাবতী, তুমি দাঁড়িয়ে কেন? আপনারা না খেলে আমি যে খেতে পারবো না। শোনো মা, তুমি যাও, গিয়ে খেয়ে বিশ্রাম নাও। মা লক্ষ্মীকে অভুক্ত রেখে কখনোই খেতে নেই। যাও মা। কঙ্কাবতী ভেতরের ঘরের দিকে চলে যেতেই ব্রজভূষণকে বললাম, দেহবন্ধন ক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে বিপদের রেশ এখনো পুরোপুরি কাটেনি। সূর্যাস্তের আগে তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। ব্রজভূষণ ভারী বাধ্য ছেলে। আমার কথা মতো সূর্যাস্তের আগেই সে কঙ্কাবতীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তবে যাওয়ার পূর্বে দুখানি কমলা রঙের জবা ফুল ছোট লাল কাপড়ের টুকরোয় বেঁধে তাকে দিয়ে দিয়েছিলাম। সাবধানের কোনো মান নেই। যতই এই বাড়ি থেকে তারা দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন, অপশক্তির ক্ষমতার কাছে অনেক সময় পরাজয় স্বীকার করতে হয়। তাই মন্ত্রপুত ফুলগুলো তাদের নিজের কাছে রাখতে বলেছিলাম। আর কঙ্কাবতী? দুপুরের খাওয়ার শেষে সেই যে সে ঘুমিয়েছিল, তার ঘুম ভেঙেছিল পরদিন সূর্যোদয়ের সময়। প্রকৃতির ভেতরে যেসব ঔষধি শক্তি লুকিয়ে আছে, তার প্রকৃত ক্ষমতা কখনোই বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তারপর কি হলো? আমি তখন অপেক্ষা করছি রাত আর একটু গভীর হওয়ার। মনের মধ্যে একরকম চাপা উত্তেজনা ক্রমশ জমাট বাঁধছে। ভয় যে লাগছিল না সেটা বলাটা ভুল হবে। অজানা কোনো অপশক্তির মুখোমুখি হওয়ার ব্যাপারটা সারা শরীর জুড়ে শিরশিরে ঠান্ডা অনুভূতি বইয়ে দিল। তামার আয়নার মধ্যে থাকা সেই অপশক্তি যখন আজ নিজের শিকারকে দেখতে পাবে না, ব্যর্থ আক্রোশে ওই মুহূর্তে সে কি আয়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, নাকি ভেতরে বন্দি থেকেই কোনো পুরনো মন্ত্রকে জাগিয়ে তুলবে, যা একটু একটু করে ছড়িয়ে পড়বে ঘরের প্রতিটা কোণে। পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম। সবার প্রথমে ধুনোর টুকরোগুলো ধুনোদানিতে রাখলাম। এরপর তাতে কর্পূর ও চন্দনের গুঁড়ো মিশিয়ে জ্বালিয়ে দিলাম, যাতে ধোঁয়ার প্রতিটা কণা বাতাসে অদৃশ্য মন্ত্রের মতো ছড়িয়ে পড়ে। বাড়িটার চারপাশে জাগ্রত এক বলয় গড়ে ওঠে। এরপর বড় একটা তামার পাত্রে পুরনো ধুনোর ছাই, সিঁদুর এবং কয়েকখানি শুকনো ধুতরা ফুলের বীজ মিশিয়ে একখানি মিশ্রণ তৈরি করলাম। সব শেষে সকালবেলা বাগান থেকে তুলে আনা খান 5 জবা ও হরিতকি দিয়ে তৈরি করলাম একটি মন্ত্রসিদ্ধ মালা। ব্রজমোহনবাবু ততক্ষণে আমার ঘরে এসে উপস্থিত হয়েছেন। ধুনোদানিটি ওনার দিকে বাড়িয়ে দিয়ে বললাম,
সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন একটা কোণও যেন বাদ না পড়ে। দরজার চৌকাঠ, জানলার গা, সিঁড়ির ধাপ, রান্নাঘর সব জায়গায় ধোঁয়া দিতে হবে। পারলে বাড়ির বাইরেও খানিকটা ছড়িয়ে দিন। সেটি হাতে নিয়ে ব্রজমোহনবাবু নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে 12 বার বেজে উঠল। আমিও আর দেরি করলাম না। তামার পাত্রটা হাতে তুলে পশ্চিমের বারান্দা ধরে এগোতে লাগলাম। মাথার উপর ঝুলতে থাকা কয়েকটা পুরনো আলোকবাতি টিম টিম করছে। তাদের হলদে আলো ছায়া যেন অন্ধকারকে আরো খানিক জীবন্ত করে তুলেছে। রাতের নিঃসীম নিস্তব্ধতাকে ভেদ করে আমি একাই এগিয়ে চলেছি অজানা এক অপশক্তির মুখোমুখি হতে। মিনিট 10 হাঁটবার পরেই পশ্চিমের ঘরটা চোখে পড়ল। হাতের লণ্ঠনটা মেঝের উপর নামিয়ে রেখে তামার পাত্রে থাকা মিশ্রণের খানিকটা মুঠোর মধ্যে পুরে নিলাম। এরপর মন্ত্র পড়তে পড়তে চৌকাঠ বরাবর একখানি সরল রেখা এঁকে দিলাম। জগতে যতই শক্তিশালী অপশক্তি থাকুক না কেন, এই সীমারেখা লঙ্ঘন করার ক্ষমতা তাদের নেই। রেখা সম্পূর্ণ হতেই চারপাশে নিস্তব্ধতার মধ্যে একটা চাপা পরিবর্তন টের পাওয়া গেল। হঠাৎ চোখে পড়ল জানলার ধারের মসলিনের মোটা পর্দাখানি কেমন যেন হাওয়ায় নড়ছে, অথচ বাইরে কোথাও কোনো হাওয়া বইছে না। আমি বেশ বুঝতে পারলাম ওই অপশক্তি ইতিমধ্যেই আমার উপস্থিতি টের পেয়েছে। বাঁ হাতে থাকা পাত্রের মধ্যে থেকে আরো কিছুটা মিশ্রণ নিয়ে একে একে কপাল, বক্ষ ও নাভিমূলে ছোঁয়ালাম। এই 3 বিন্দু হলো দেহের ত্রিকোণ, যেখান থেকে প্রাণ শক্তি প্রবাহিত হয়। বহু প্রাচীন তন্ত্রে বলা হয়েছে এই ত্রিচক্র জাগ্রত না হলে দেহবন্ধন কেবল বাহ্যিক আবরণ মাত্র, তার কার্যক্ষমতা থাকে না। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়। দেহবন্ধনের মাধ্যমে আমরা যতই বাহ্যিক প্রতিরোধ গড়ে তুলি না কেন, যদি মনের ভিতরে একটি সুদৃঢ় বন্ধন না তৈরি হয়, তবে সেই দুর্বার অশুভ শক্তি ঠিকই ফাঁক ফোঁকর খুঁজে শরীরে প্রবেশ করতে পারে। তাই মনকে কেন্দ্রীভূত, স্থির এবং নির্ভীক না করতে পারলে ক্রিয়া কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। শাল কাঠের তৈরি পাল্লা দুটি আমার হাতে ঠেলায় মৃদু গর্জনের মতো আওয়াজ করে খুলে গেল। ঘরের ভেতরে চোখ রাখতেই পুরনো দিনের কয়েকটা আসবাব আর ভাঙা একখানি পালঙ্ক দেখতে পেলাম। আগের রাতের মতোই আজও সেখানে ঘুটঘুটে অন্ধকারটা জমাট বেঁধে বসে রয়েছে। কোনোদিকে এক ফোঁটা আলোর লেশ মাত্র নেই। আশ্চর্যের ব্যাপার হলো গোটা বাড়ি জুড়ে বিজলি আলোর দেখা পাওয়া গেলেও সেই ঘরে কোনো রকমের আলোর ব্যবস্থা ছিল না। চৌকাঠ পেরিয়ে ভেতরে পা রাখলাম। ঘরটা বেশ পুরনো। ছাদ থেকে খানিক চুন খসে পড়ে লাল রঙের ইট বেরিয়ে এসেছে। এদিকে ওদিকে ধুলোর স্তর জমে রয়েছে। দেখলেই বোঝা যায় যে বহুদিন যাবৎ কেউই তাতে হাত দেয়নি। জানোই তো, পুরনো ঘরে ঢুকলে এক রকমের গন্ধ ভেসে আসে, তা সে পুরনো কাঠের হোক কিংবা বর্ষার জলে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে ওঠা দেওয়ালেরই হোক। সেই গন্ধ আমার চেনা, বহুবার পেয়েছি। তবে এবারে যে গন্ধটা আমার নাকে এসেছিল তা কিন্তু বেশ অন্যরকম। বলে হয়তো বোঝাতে পারবো না, তবে সদ্য নেভানো চিতা থেকে ঠিক যে রকমের গন্ধ বের হয় খানিকটা সেই রকম। লণ্ঠনটা একটু উপরে তুলে ধরলাম। আলোটা কাঁপতে কাঁপতে দেওয়ালের ওপর থাকা সেই তামার আয়নাটার কাঁচের ওপর ছড়িয়ে পড়ল। একেবারে স্বচ্ছ কাঁচ, যেন মনের ভেতর পর্যন্ত দেখা যায়। নিঃশব্দে পা ফেলে এগিয়ে গেলাম আয়নাটার দিকে। লণ্ঠনের আলো পড়ে তা যেন আরো বেশি জীবন্ত মনে হচ্ছিল। পাশে থাকা পুরনো কাঠের টেবিলের ওপর লণ্ঠনটা স্থির করে আমি দুহাত বাড়িয়ে আয়নাটাকে নামিয়ে আনলাম। খাঁটি তামার তৈরি বলেই হয়তো
ওর ভারটাকে কিছুতেই উপেক্ষা করতে পারলাম না। তবে দুহাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। তামার গায়ে যত্ন করে সোনার জল চড়ানো হয়েছে, তাই হয়তো এত বছর পরে এসেও তার উজ্জ্বলতা একই রয়ে গিয়েছিল। গোলাকার আয়নাটার চারপাশে যে সকল কারুকার্য খোদাই করা ছিল তা নিছকই কোনো অলঙ্করণ নয়, বরং তন্ত্র সাধনার এক বিশেষ চিহ্নমালার বিন্যাস, যার প্রতিটা রেখা বিশেষ বিশেষ ক্রিয়ায় ব্যবহৃত গাছের শিকড় দিয়ে তৈরি। যদিও সাধারণ মানুষের পক্ষে সেসব বোঝা সম্ভব নয়, তবুও চিহ্নগুলোকে আড়ালে রাখতেই ব্যবহার করা হয়েছিল বিশেষ কিছু রত্ন, যেমন নীলকান্ত, কেতকী চূড়ামণি ইত্যাদি ইত্যাদি। এই রত্নগুলোই অশুভ কোনো শক্তিকে বন্দী করে রাখার ক্ষমতা রাখে। যাই হোক, আয়নাটাকে উল্টে পাল্টে দেখে নিয়ে তার জায়গায় রাখতেই যাব ভাবছিলাম, তখনই চোখে পড়ল ঠিক পিছন দিক বরাবর কালো রঙের কালিতে লেখা একটি মন্ত্র। অদৃশ্যং বন্ধয়ামি প্রেতবাক্যং শৃণ্বম্ব মাম নাগমন্ত্রেণ সুবন্ধিত চেতনাম স্থগিতং কুরু। এর অর্থ হল, অদৃশ্য শক্তিকে আমি বন্ধন করছি, প্রেত চেতনা আমার আদেশ শোনো, নাগমন্ত্রে তুমি সুদৃঢ়ভাবে আবদ্ধ হও, তোমার চেতনা এবার স্তব্ধ হয়ে যাক। এই মুহূর্তে এই স্থানে অসমে থাকাকালীন এক বৃদ্ধ তান্ত্রিকের কাছ থেকে কৌতূহলবশত মন্ত্রটা আমি শিখেছিলাম, কিন্তু এত বছর পরে এসে পুরনো সেই মন্ত্রটাকে এমন এক আয়নার পেছনে দেখতে পাবো সেটা বোধহয় কল্পনাতেও আসেনি। বেশ বুঝতে পারছিলাম আয়নার গায়ে লেখা আত্মবন্ধনের মন্ত্রটা কোনো এক সাধু বা তান্ত্রিকের গভীর সাধনার সর্বশেষ ধাপ। হয়তো বহুদিন আগে এই আয়নার মধ্যেই বন্দী করা হয়েছিল কোনো এক শক্তিশালী অঘরীর আত্মাকে। আপনি কি আত্মাটাকে দেখতে পেয়েছিলেন? না, দেখতে পাইনি, তবে আমি নিশ্চিত সে আমাকে ঠিকই দেখতে পেয়েছিল। তাহলে আপনি কিভাবে বুঝলেন যে সেটি কোনো অঘরী তান্ত্রিকের আত্মা? কোনো ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে সর্বদা কিছু কারণের প্রয়োজন হয়। এক্ষেত্রেও তেমনই কিছু ইঙ্গিত মিলে যাওয়ায় আমার সন্দেহটা নিশ্চিত হয়ে উঠল। প্রথমত, আত্মা স্থানান্তর নিজেই এক অত্যন্ত গোপনীয় এবং নিষিদ্ধ তান্ত্রিক প্রক্রিয়া। সাধারণ মানুষের পক্ষে তা জানা একেবারেই অসম্ভব। তাছাড়া কোনো উচ্চ মার্গের সাধু এই মন্ত্রের প্রয়োগ করে নিম্ন মার্গের ক্রিয়া করবে না। একমাত্র অঘরী তান্ত্রিকরাই নিজস্ব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এক আত্মাকে অন্য শরীরে স্থানান্তর করতে সক্ষম হয়। তোমাদের আগেই বলেছিলাম কঙ্কাবতী সেই মন্ত্রেরই জপ করেছিল। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কি করে বুঝলাম। মনে রেখো, প্রতিটা মন্ত্রেরই এক বিশেষ ধরনের কম্পন তরঙ্গ থাকে, যা পাঠের সময় বাতাসে ছড়িয়ে পড়ে। গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভের পর আমি এই বিষয়ে বেশ অনেক দিন চর্চা করেছিলাম। দ্বিতীয়ত, আয়নার পিছনে লেখা মন্ত্রটা কোনো বিশেষ ধরনের আত্মাকে বন্দী রাখার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। বিশেষ করে কেউ যদি সাধনার পথকে কলুষিত করে নিজের সমস্ত চেতনা অপদেবতার পায়ে সমর্পণ করে থাকে। যাই হোক, আমি তখনও আয়নাটা হাতেই ধরে রেখেছিলাম। কেন? সেই প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না, তবে কোনো এক অদৃশ্য টান হয়তো আমায় বাধ্য করেছিল। এমন সময় হঠাৎ দরজার বাইরে থেকে ব্রজমোহন বাবুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তারানাথ মশাই, আমি এসেছি। তাড়াতাড়ি আয়নাটা লণ্ঠনের পাশে রেখে বললাম, ওখানেই দাঁড়ান, ওই রেখার বাইরে, আমি আসছি। দরজার চৌকাঠের ওপারে দাঁড়িয়েছিলেন ব্রজমোহন বাবু, হাতে কাঁসার একটা থালা, সাদা রঙের কাপড়ে ঢাকা। আমি এপাশে দাঁড়িয়ে থেকে বললাম, আপনাকে যা যা আনতে বলেছিলাম এনেছেন তো? আগে এনেছি। ওই রেখার বাইরে রেখে দিন, আমি নিয়ে নেব। আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আপনার জন্য শুভ নয়, আপনি নিজের ঘরে ফিরে যান।
আমি কাজ শেষ করে সোজা আপনার কাছেই যাব। ব্রজমোহন বাবু বিচক্ষণ মানুষ, অবস্থা বুঝতে পেরে আর কথা বাড়ালেন না। কাঁসার থালাখানি নিঃশব্দে রেখাটার বাইরে নামিয়ে রেখে ধীরে ধীরে সরে গেলেন। আমি তখন একটা পা রেখার বাইরে এনে শরীরটাকে সামান্য এগিয়ে দিলাম। তারপর হাত বাড়িয়ে থালাটা তুলে নিলাম। সাদা কাপড়খানি সরাতেই চোখে পড়ল একটা কমলা রঙের জবার মালা, গোটা কয়েক হরিতকি, খানিকটা লাল সুতো আর লাল রঙের একটা শালু কাপড়। আর বিলম্ব করলাম না, প্রথমে থালার ওপরে রাখা লাল শালু কাপড় দিয়ে আয়নাটা মুড়ে দিলাম। এরপর আড়াআড়িভাবে জবা ফুলের মালাটা সেটার চারপাশে বেঁধে দিলাম। বন্ধন শক্ত হতেই আয়নাটা হঠাৎ ভীষণভাবে কেঁপে উঠল, যেন সেটার ভিতরে বিরাট কোনো তাণ্ডব প্রবল হয়ে ফুঁসতে শুরু করেছে। কেউ ধারালো কিছু দিয়ে কাঁচের গায়ে আঁচড় দিচ্ছে। কি কর্কশ সেই আওয়াজ! শুনলে রক্ত একেবারে হিম হয়ে যায়। আর তার সাথে ভেসে এলো বিকৃত পুরুষ কণ্ঠের অস্পষ্ট এক উচ্চারণ, যেন কেউ কাঁদতে কাঁদতে কিছু একটা বলে চলেছে। ভাষাটা খুব একটা স্পষ্ট নয়, কিন্তু সুরে মিশেছিল এক অদ্ভুত হিংস্রতার টান। হয়তো যে কোনো মুহূর্তে কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসবে। খুব বেশিক্ষণ সেখানে থাকাটা নিছক মূর্খামি হবে বুঝতে পেরে আয়নাটাকে পুনরায় তার আগের জায়গায় রেখে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে থেকে দরজাটা টেনে তালা লাগিয়ে দিলাম। হাতে থাকা লাল কাপড়টার বাকি অংশ এবং লাল সুতোটা তালার চারিদিকে জড়িয়ে দিলাম। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল, যেন কোনো অশনি সংকেত। যদিও আমি তখনও বুঝতে পারিনি কত বড় বিপদের সম্মুখীন আমি হতে চলেছি। সিঁড়ির ধাপগুলো পেরিয়ে ব্রজমোহন বাবুর ঘরের সামনে এসে পৌঁছতেই দেখলাম দরজাটা খোলা। আমাকে আসতে দেখেই তিনি পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালেন। এক রাশ কৌতূহল ও ভয় মেশানো গলায় বললেন, আসুন আসুন তারানাথ মশাই, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওদিকে কিছু দেখতে পেলেন? না, চোখে দেখতে পাইনি ঠিকই, তবে বেশ ভালোভাবেই তার উপস্থিতি আন্দাজ করতে পেরেছি। ওই আয়নাটার ভেতরে কোনো এক প্রাচীন আত্মাকে তন্ত্রের মাধ্যমে বেঁধে রাখা হয়েছে। আর রাত নামলে সেই আত্মাই কঙ্কাবতীকে নিজের সম্মোহনের জালে আটকে ফেলত। আমি বুঝতেই পারিনি তারানাথ মশাই ওটা এত বড় অনিষ্টের কারণ হয়ে উঠবে। মায়ের আয়নাটা খুব পছন্দের ছিল, তাই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে রাজা মশাইকে ফেরত দিয়ে দিলেই ভালো হতো। তাতে খুব একটা লাভ হতো বলে মনে হয় না। হয়তো দেখতেন কিছুদিনের মধ্যেই আবারও সেটা এই বাড়িতে ফিরে এসেছে। আচ্ছা, একটা কথা বলুন তো মশাই, আপনার মা বা আপনার স্ত্রীকে কখনো কোনো অস্বাভাবিক আচরণ করতে দেখেছিলেন? না, তেমন কিছু তো কখনো নজরে আসেনি। আচ্ছা, মনে করে দেখুন তো, আপনার মা কিংবা স্ত্রী তাদের জন্ম বছরে কি কোনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল? সময়টার কথা মনে আছে? যতদূর মনে পড়ছে তাদের জন্মের বছরে কোনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি। বেশ। আচ্ছা তারানাথ মশাই, আপনার কি মনে হয় আয়নার এমন কিছু আছে জেনেও রাজা মশাই আমার বাবাকে সেই আয়নাটা কেন দিলেন? খুব সম্ভবত রাজা মশাই এই বিষয়ে কিছুই জানতেন না, অথবা জেনে শুনেও তিনি উপেক্ষা করে গেছেন। যদিও প্রকৃত কারণটা আমার কাছে এখনো ধোঁয়াশার। আচ্ছা, কাল সকালে একবার আমাকে রাজবাড়ি নিয়ে যেতে পারেন? আগে নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু হঠাৎ সেখানে যেতে চাইছেন কেন? সত্যিটা আমি লুকিয়ে গিয়ে বললাম। আপনার বাড়িতে এতদিন অতিথি হয়ে থাকব, অথচ রাজামশাইয়ের সাথে একবারও দেখা না হলে শিষ্টাচারের খাতিরে সেটা তো একরকম অনুচিত হবে বই কি। আপনি বিশ্রাম নিন, আমি এবার আসি। সেই দিন রাতে একটা বীভৎস স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন যা আগে কোনো দিনও দেখিনি। ঘুম ভাঙার পরেও সেই অনুভূতির রেশ যেন কাটতে চাইল না।
বুকের ভেতর থেকে ধীরে ধীরে এক অদ্ভুত রকমের জড়তা ছড়িয়ে পড়ল সারা শরীর জুড়ে। দেখলাম পশ্চিমের সেই ঘরের ভাঙা পালঙ্কটার উপর বসে আছি। চারিদিকে কেবল নিঃশব্দ চাপা অন্ধকার। জানালার পর্দাটা হাওয়ায় থরথর করে কেঁপে উঠছে, অথচ কোথাও এক ফোঁটা বাতাস কিন্তু নেই। পোড়া ছাই আর পুরনো ধূপের গন্ধ মিশে ঘরের বাতাস এতটাই ভারী হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল সদ্য আগুন নেভা চিতার পাশে দাঁড়িয়ে রয়েছি। তবে সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো, আমি নিজেকে এমন এক রূপে আবিষ্কার করলাম যা আমার কল্পনারও অতীত। যেন সেই চেহারাটা আমারই, অথচ আমি নয়। সারা শরীরে চিতাভস্যের ছাই মাখানো, মুখ, গলা, বাহু, বুক, কোথাও একটুও খালি জায়গা নেই। গলায় পশুদের খুলি, দাঁত, নখ দিয়ে গাঁথা একটা বিভীষিকাময় মুন্ডমালা, পরনে রক্ত জবার মতো টকটকে লাল ধুতি, কপালে মোটা করে টানা তিলক, যেন কোনো কাপালিকের বেশ। পলকহীন দৃষ্টিতে স্থির হয়ে তাকিয়ে রয়েছি আয়নার দিকে। কতক্ষণ তা জানি না, শুধুমাত্র ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসছে প্রাচীন সেই মন্ত্র, যার প্রতিটা শব্দ ঘরের চারপাশে ধ্বনি তুলে প্রতিধ্বনির মতো ফিরে আসছে। হঠাৎ দেখি সেই আয়নার মধ্যে ভেসে উঠেছে একটা মুখ। তার চোখ দুটো একেবারে ফ্যাকাশে, আর সেই চোখেই সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে বিকৃত হাসি। আমি তখনও মন্ত্র পড়ে চলেছি, কিন্তু নিজের গলার স্বরটাও যেন কেমন অচেনা ঠেকছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখি সারা শরীর ঘামে ভিজে গেছে। জানালার বাইরে তখন ফিকে ভোরের আলো দেখা যাচ্ছে। না, ঘুম আর হলো না। শাল জড়িয়ে বারান্দায় চলে এলাম। তখন সবে সকাল 6টা। রাজবাড়িতে যেতে তখনও ঘন্টা চারেক বাকি। ব্রজমোহনবাবুও কিছুক্ষণ পরেই উঠবেন। ততক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করেই নিজেকে ব্যস্ত রাখলাম। শারীরিক ক্রিয়ায় নিজেকে ব্যস্ত রাখলে মানসিক চিন্তা কিছুটা কমে আসে। ব্রজমোহনবাবু ঘুম থেকে উঠে আমাকে পায়চারি করতে দেখে বললেন, কি ব্যাপার তারানাথ মশাই, আপনি এত তাড়াতাড়ি উঠে গেলেন? আমি স্বপ্নের ব্যাপারটা এড়িয়ে গিয়ে বললাম, হ্যাঁ, ওই ঘুমটা ভেঙে গেল আর কি। দক্ষিণের বারান্দার আরাম কেদারায় বসে আমরা বেশ অনেকক্ষণ নানা বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপর সকালে জল খাবার সেরে 10টা বাজার আগেই বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। পৌঁছতেই দেখতে পেলাম রাজামশাই তার নায়েবের সাথে গম্ভীর আলোচনায় ব্যস্ত। ব্রজমোহনবাবু আমার পরিচয় দিয়ে বললেন, রাজামশাই, উনি তারানাথ চক্রবর্তী। আরে আরে, আসুন আসুন। জমিদার মশাইয়ের কাছ থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। কত বড় মাপের সাধক আপনি। আগে তেমন কিছুই না, ওই মানুষের বিপদে একটু আধটু সাহায্যের চেষ্টা করি, এই আর কি। এতদিন পর আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। দুপুরের ভোজ না খাইয়ে কিন্তু কিছুতেই আপনাকে যেতে দেব না। না না, সে হয় না, আরেকদিন হবে রাজামশাই। আসলে আজ আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। আপনি এসেছেন আর আমি খালি মুখে আপনাকে যেতে দেব? এটা কি করে সম্ভব? সামান্য কিছু আয়োজন অন্তত করতে দিন। আচ্ছা আচ্ছা, রাজার আদেশ শিরোধার্য, যথা আজ্ঞা রাজামশাই। এবার বলুন ঠাকুরমশাই, আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনার ঠাকুরদা শ্রীমান রত্নাকর বাড়ুজ্জে কার্শিয়াংয়ের তৎকালীন জমিদার ব্রজকিশোর গাঙ্গুলিকে এক বিশেষ ধরনের আয়না দিয়েছিলেন শুনেছি। তার পেছনে অদ্ভুত সব কাহিনী আছে। আপনি কি সেই তামার আয়নার ব্যাপারে বলছেন, যেটার চারপাশে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা রয়েছে? একদম ঠিকই ধরেছেন, কিন্তু সেটার ইতিহাস সম্পর্কে কি আপনার কিছু ধারণা আছে? রাজামশাই খানিক ভাবলেন, তারপর বললেন,
একেবারে যে নেই তা বলবো না, তবে বাবার মুখে ছোটবেলায় যেটুকু শুনেছিলাম, আমার ঠাকুরদা নাকি ছিলেন একাধারে দক্ষ শিকারী, আবার নানান দেশ ঘোরার অদম্য নেশা ছিল তার। একবার নাকি ব্রহ্মপুত্র ধরে সুদূর নৌকাযোগে যাওয়ার পথে মধ্যপ্রাচ্য ফেরত এক ব্যবসায়ীর সাথে দেখা হয় ওনার। তখনই তার কাছে ওই আয়নাটা দেখতে পেয়েছিলেন ঠাকুরদা। কিছু টাকার বদলে সেটি কিনতেও চেয়েছিলেন, তবে ব্যবসায়ী লোকটি কিছুতেই রাজি ছিল না। অবশেষে অনেক জোরাজুরির পর ঠাকুরদা আয়নাটা কিনে নেন, কিন্তু ব্যবসায়ী লোকটি তাকে একটি কাগজ দিয়ে বলেছিলেন সেই আয়নাটা অভিশপ্ত, কোনো মেয়ে যেন সেই আয়নায় চোখ না রাখে, আর উনি একটা কাগজও দিয়েছিলেন। আমার ঠাকুরদা বিষয়টা তেমন গুরুত্ব দেননি, আয়নাটা নিয়ে এসেছিলেন, আর সেটা আমার ঠাকুমার খুব প্রিয় জিনিস হয়ে উঠেছিল। কিন্তু ওনার মৃত্যুর পর ঠাকুরদা আয়নাটি জমিদার মশাইয়ের বাবাকে দিয়ে দেন। আপনার ঠাকুরমার মৃত্যু? উনি অসুস্থ ছিলেন। আপনি কি সেই কাগজটা আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, দাঁড়ান, আমি নিয়ে আসছি। রাজামশাই উঠে নিজের কক্ষের দিকে গেলেন। কিছুক্ষণ পর একটি পুরনো হলদেটে হয়ে যাওয়া কাগজ হাতে নিয়ে ফিরে এলেন। আমি কাগজটা হাতে নিয়ে চোখ রাখতেই দেখি তাতে সংস্কৃততে লেখা কয়েকটা শব্দ। অর্থ করলে দাঁড়ায়, যে নারী সূর্যগ্রহণের বছরে জন্মেছে সে যেন এই আয়নায় চোখ না রাখে, না হলে মৃত্যু অনিবার্য। দুয়ে দুয়ে চার করতে বিশেষ কষ্ট হলো না। রাজমহল থেকে বেরিয়ে ব্রজমোহন বাবুকে বাড়ি ফিরে যেতে বলে আমি হাটের দিকে রওনা দিলাম। সেই অঘরী তান্ত্রিকের সঙ্গে দেখা করাটা তখন আমার ভীষণ জরুরি হয়ে পড়েছিল। হাটে পৌঁছে দেখি আগের সেই বড় অশ্বত্থ গাছটার নিচে তিনি চুপচাপ বসে আছেন। আমাকে দেখতে পেয়েই চোখ তুলে বললেন, আমি জানতাম তুই ঠিক আমার কাছে আসবি। নিয়তির টানে তোকে আমার কাছে আসতেই হবে। আপনি জানতেন বাবা যে আমি আপনাকেই খুঁজছি? মনে রাখিস, আমি সিদ্ধ অঘরী ভৈরবানন্দ। শরীরকে এক স্থানে রেখে আত্মার মাধ্যমে জগতের নানান প্রান্তে বিচরণ করার ক্ষমতা আমি রাখি। তাই আগেই জানতাম তুই আমার কাছেই ফিরবি। আপনি তো সব জানেন বাবা, আমি আর কি বা বলবো। শুধু একটা প্রশ্ন, ওই বিপদের হাত থেকে জমিদার বাড়িকে রক্ষা করার কোনো উপায় কি আছে? রক্ষা তো তুই তাদের করতেই পারবি, কিন্তু নিজেকে করবি কি করে? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না বাবা। তুই যে স্বপ্ন দেখছিস তা স্বপ্ন নয়, তা ভবিষ্যতের ইঙ্গিত। বহু বছর আগে আমার গুরুদেব এক ভয়ঙ্কর অঘরী তান্ত্রিককে তামার সেই আয়নায় বন্দী করেছিলেন। সে এক ব্যবসায়ীর কন্যাকে নিজের যোগ সঙ্গিনী করতে চেয়ে অপদেবতার আশ্রয় নিয়েছিল। দীর্ঘকাল পরে তার দৃষ্টি পড়েছে তোর উপর, কারণ তুই সূর্যগ্রহণের তীব্র লগ্নে দীক্ষা নিয়েছিস। তোর শরীর দখল করে এখন সে মুক্ত হতে চাইছে। তাকে প্রতিহত করতে উচ্চ মার্গের তন্ত্র সাধনা চাই। কাল ভোরে পশ্চিম পাহাড়ের সেই পুরনো গুহায় আসিস, সাথে এই জিনিসগুলো আনবি। এবার যা এখান থেকে। অঘরী বাবার নির্দেশিত ফর্দ হাতে নিয়ে জিনিসপত্র জোগাড়ের কাজে লেগে পড়লাম। তালিকায় যা যা ছিল তার অধিকাংশ যেন লোকচক্ষুর আড়ালে থাকা বিশেষ কোনো বস্তু। এক একটি খুঁজে বের করা যেন দুরূহ কোনো সাধনা। প্রথমেই যেটার প্রয়োজন তা হলো রক্তচন্দনের ছাল, কিন্তু সেই চন্দনের গাছ সর্বত্র মেলে না। কার্শিয়াংয়ের জলবায়ু প্রধানত শীতল এবং আর্দ্র, আর রক্তচন্দন গরম ও শুষ্ক আবহাওয়ায় ছাড়া সহজে জন্মাতে চায় না। তাই এখানকার মাটিতে রক্তচন্দনের গাছ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব বিষয়। প্রথমেই দরকার রক্তচন্দনের ছাল। একই সমস্যা বনতুলসী আর কাকের বাসার ক্ষেত্রেও। বনতুলসী নির্জন বনে জন্মায়, পাহাড়ি অঞ্চলে তার খোঁজ মেলা কঠিন, আর কাক তো এখানে বিরল।
তার ওপর পশ্চিমমুখী পুরনো আম গাছের মগডালে বাসা, প্রায় অসম্ভব। আমি বেশ বুঝতে পারছিলাম অঘরী বাবা ইচ্ছে করেই উপকরণগুলো খোঁজার দায়ভার আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। তবুও খুঁজতে তো হবে, কারণ তন্ত্র যুক্তিতে চলে না, চলে নিয়মে। ব্রজমোহন বাবুর কাছে শুনেছিলাম এই পাহাড়ি হাটের উত্তর দিকে বরাবর কয়েকটি আদিবাসী পরিবার থাকে, যারা ভারতবর্ষের নানা প্রান্ত ঘুরে ঘুরে শিকড়, ছাল, গাছের রস আর অদ্ভুত সব বনের জিনিস সংগ্রহ করে নিয়ে আসে, এবং প্রতি বৃহস্পতিবার তারা এই পুরনো হাটে এসে জড়ো হয়। আমি আর সময় নষ্ট না করে সেই দিকের পথ ধরলাম। কয়েক পা এগোতেই দেখতে পেলাম সাদা কাপড়ের ওপর শিকড় বাকলের স্তূপ, শুকনো গাছের ছাল, নানা জাতের ধূপ, বীজ, এমনকি পশুর হাড়ও সাজানো। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের কারোর কাছেই আমার প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে একটাও নেই। আমি জিজ্ঞেস করতেই একজন ছোকরা উত্তর দিল, সব জিনিস এখানে আছে না বাবু, আপনি বরং অন্য কোথাও দেখুন। কথাটা শুনে খানিক চুপ করে দাঁড়িয়ে রইলাম। এবার কোথায় খুঁজবো তা নিজেও জানি না। তখনই আমার চোখ গেল প্রধান হাট থেকে বেশ কিছুটা দূরে গাছ গাছালির ছায়ায় বসে থাকা এক বয়স্ক লোকের দিকে। ভাবলাম একবার শেষ চেষ্টাটা করেই দেখি। তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনার কাছে রক্তচন্দনের ছাল হবে? হবে হবে বেটা, সব হবে, সব হবে। রক্ত চন্দনের ছাল, বন তুলসীর পাতা, ত্রিনয়নী ধূপ, অষ্টমূলী শিকড়, ওই পশ্চিমমুখী আম গাছের মগডালে থাকা কাকের বাসার খড়। আপনি কি করে জানলেন যে আমার এগুলোর প্রয়োজন? জানি, আমি সব জানি। গত 2 ঘন্টা ধরে এগুলো খুঁজে চলেছ, কিন্তু হাটের ই মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েও তুমি কোথাও কিছু পাওনি। তাছাড়া আজ বৃহস্পতিবার আছে বেটা, হাট তাড়াতাড়ি উঠে যাবে, তারপর সেগুলো কোথায় খুঁজবে? সে আমি ঠিক খুঁজে নেব। পাবে না বেটা, খুঁজলেও পাবে না। যাইখানে পাওয়া যায় না তাকে শত চেষ্টা করিয়াও খোঁজা যায় না। তাই আমার কথা শোনো, আমার বাড়িতে চলো, আমি তোমাকে সব কিছু গুছিয়ে দেব। আপনার তো অনেক অভিজ্ঞতা আছে মনে হচ্ছে, তা আপনার বাড়িটা কোথায়? তিনি সামনের দিকে আঙুল নির্দেশ করে বললেন, ওই তো পথের শেষে, তুমি আমার সাথে এসো। আমার মনে তখনও দ্বিধা, তবুও লোকটার পিছু পিছু আমি এগিয়ে চললাম। কিছুটা দূরে যেতেই তিনি বললেন, তুই এইখানেই দাঁড়াও বেটা, আমি নিয়ে আসছি। মিনিট 5 পর হাতে একটা পুরনো মলিন কাপড়ে মোড়া পুঁটুলি নিয়ে ফিরে এলেন। এর মধ্যে সব আছে, তোমার যা যা প্রয়োজন সমস্ত কিছু আছে, সঙ্গে অষ্টমূল শিকড় আর ত্রিনয়নী ধূপ দিয়েছি, সাবধানে রেখো। কিন্তু এই মুহূর্তে আমার অষ্টমূল শিকড় বা ত্রিনয়নী ধূপের প্রয়োজন নেই, আপনি ওগুলো রেখে দিন। আজ না হলেও কাল ঠিক প্রয়োজন হবে। বেটা, তুমি এগুলো আপাতত নিজের কাছে রাখো। বেশ, কিন্তু একটা কথা বলুন তো, আপনি এত সব কিছু জানলেন কি করে? তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না, শুধু হেসে উঠলেন। হাটের বাইরে এসে পৌঁছতেই দেখলাম ব্রজভূষণ ঘোড়ার গাড়ি নিয়ে দাঁড়িয়ে। সে জানালো গতকাল রাত নির্বিঘ্নেই কেটেছে। আমি তাকে সাবধানে থাকতে বললাম, সাথে এটাও জানালাম যে আগামীকাল আমি বিশেষ একটি কাজে যাব, তাই পশ্চিম দিকের সেই ঘরের আশেপাশে যেন কেউ না যায়। পরদিন সূর্যোদয় হওয়ার সাথেই স্নান সেরে
নতুন কাপড় পরে রওনা দিলাম পশ্চিমের সেই গুহার দিকে। গভীর বনের মাঝে লোকচক্ষুর আড়ালে থাকা প্রাচীন এক গুহা। সেখানে পৌঁছতেই দেখি তান্ত্রিক তার দলবল নিয়ে আমারই অপেক্ষায়। আমি কাছে যেতেই তিনি গম্ভীর গলায় বললেন, আয় আয়, আমি তোর অপেক্ষাতেই ছিলাম। আমি আজ তোকে এক বিশেষ তন্ত্রক্রিয়া শেখাবো, যার নাম হলো ভব নির্গমন তন্ত্র। এই বিশেষ ক্রিয়ার মাধ্যমে আত্মা শরীর ত্যাগ করে সূক্ষ্মতর জগতে প্রবেশ করার ক্ষমতা রাখে। অর্থাৎ তুই চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারবি। এমনকি সময়ের চক্র আর তোর চলার পথের বাধা হয়ে দাঁড়াবে না। ভব নির্গমন যতটা রহস্যময়, ভব প্রত্যাবর্তন তার চেয়েও বিপজ্জনক। আমি প্রস্তুত বাবা, আপনি আমাকে শেখান। শোন তাহলে, ভব নির্গমন এবং ভব প্রত্যাবর্তন ক্রিয়ার জন্য বিশেষ কিছু উপকরণের প্রয়োজন হয়, যার মধ্যে প্রধান 3টি উপকরণের নাম আমি লিখে দিয়েছিলাম। কিন্তু তুই আমার কাছে যে 5টি উপকরণ নিয়ে এসেছিস তা একেবারেই যথার্থ। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম তার দিকে। চোখে তখন ফুটে উঠেছে বিস্ময়। ভৈরব তান্ত্রিক বললেন, তবে মনে রাখিস, এই সাধনার প্রতিটি ধাপে উপকরণের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। তাই শেখার আগে সেই উপকরণগুলোর শক্তি সম্পর্কে তোর জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। না হলে সাধনা একেবারে অসম্পূর্ণ থেকে যাবে। যে কোনো তন্ত্রের প্রথম শর্ত হলো শরীর এবং মনকে সমভাবে স্থির রাখা, যেন বাইরের কোনো শব্দ, কোনো চিন্তা বা কোনো ভয় মনকে স্পর্শ না করতে পারে। আমি পদ্মাসনের ভঙ্গিতে বসলাম ভূমির উপর। কিন্তু এই ভূমি তখন আর শুধু মাটি নেই, বরং তন্ত্রের ছোঁয়ায় এখন সে হয়ে উঠেছে আমার আসন, আমার শক্তি ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই ভাবছ যে ভূমি কিভাবে আসন হতে পারে। তাহলে শোনো, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন মাটির মাধ্যমে, এবং মৃত্যুর পর আমরা সবাই সেই মাটিতেই মিশে যাই। সেই সাধনায় যখন আত্মা ছাড়িয়ে যাবে শরীরের সীমা, সময় আর স্থানের প্রাচীর পেরিয়ে এসে প্রবেশ করবে সূক্ষ্ম জগতে, তখন এই ভূমি আমাদের শরীরকে আগলে রাখবে। আমি ধীরে ধীরে নিজেকে সেই ক্রিয়ার জন্য প্রস্তুত করে নিলাম। ভৈরব তান্ত্রিক আমার চারিদিকে বৃত্ত আঁকা শুরু করলেন। তারপর তিনি এগিয়ে গেলেন সামনের পাত্রটির দিকে। এক কালো ধাতুর পাত্র, যার গায়ে লেগে আছে আগুন আর ধূপের দাগ। পাত্রটি নিজের 2 হাঁটুর মধ্যে রেখে শুরু করলেন মন্ত্রপাঠ। আমি তাকে অনুসরণ করলাম। চোখ বুজে সেই প্রাচীন মন্ত্র 21 বার জপ করে গেলাম। শেষবারের বার তিনি আমার দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিলেন। তার হাতের তালুর মধ্যে ছিল বনতুলসী পাতা, সেই তন্ত্র সাধনার প্রথম উপকরণ। ভৈরব তান্ত্রিকের নির্দেশে আমি পাতাটি মুখে পুড়ে দিলাম। অদ্ভুত রকমের তেতো স্বাদ, কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়ল ঠান্ডা ও স্বচ্ছ এক অনুভূতি। ভৈরব তান্ত্রিক বললেন, তোর শরীর আর মন এখন পুরোপুরি শুদ্ধ হয়েছে। তারানাথ, এই বন তুলসী শুধু পাতা নয়, এ এমন এক উপাদান যা দেহ, মন আর প্রাণ এই 3 স্তরকে শুদ্ধ করার শক্তি রাখে। তুই এখন তন্ত্র গ্রহণের উপযুক্ত। এবার এই কাকের বাসার ঘর দিয়ে নিজের চারিদিকে বৃত্তের রচনা কর। এই বৃত্তই তোর ক্ষেত্র। মনে রাখিস, কোনো অবস্থাতেই একে অতিক্রম করবি না। আমি ওনার কথা মতো কাকের বাসার সেই খড়গুলো দিয়ে বৃত্ত আঁকলাম। হঠাৎ মনে হলো আমার চারপাশে যেন অদৃশ্য কোনো বলয় তৈরি হয়েছে। এরপর সাধনার 3য় উপাদান হিসেবে আমার হাতে তুলে দিলেন অষ্টমূল শিকড়। প্রথম দেখাতেই সেটিকে সাধারণ বলে মনে হলেও
ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় তা 8টি শাখায় ভাগ হয়ে গিয়েছে। আমার চোখে কৌতূহলের ছাপ দেখে তিনি বললেন, এই শিকড়টির 8টি শাখা আমাদের শরীরের 8টি চক্রের সঙ্গে যুক্ত। 7টির কথা তুই জানিস, কিন্তু আরেকটি হলো বিন্দু চক্র, যা মস্তিষ্কের পিছনে থাকে। কুণ্ডলিনী জাগরণ আর গভীর ধ্যানে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, বুঝলি? আমি মাথা নেড়ে শিকড়টা 2 হাতের তালুর মধ্যে চাপলাম। সাথে সাথে সবুজাভ ঘন রস বেরিয়ে এলো। বৃদ্ধাঙ্গুলি সেই রসে ডুবিয়ে তিলক কাটলাম কপালে। ভৈরবতান্ত্রিক ত্রিনয়নী ধূপ জ্বালিয়ে দিলেন। ধোঁয়ার গন্ধে শরীর জুড়ে কেমন যেন এক ঘোরের অনুভূতি ছড়িয়ে পড়ল। সব শেষে সাধনার শেষ উপকরণ, রক্তচন্দনের ছাল। ডান হাতের তালুর মধ্যে সেটি ধরে আমি বীজ মন্ত্র পড়তে আরম্ভ করলাম। সাথে সাথেই শরীরটা কেমন যেন এক অদ্ভুত স্থিরতায় আবিষ্ট হয়ে গেল। যখন চোখ খুললাম তখন দেখলাম আমার শরীর পাথরের মূর্তির মতো বসে রয়েছে, আর আমি সেটির থেকেও কয়েক পা দূরে দাঁড়িয়ে রয়েছি। ভৈরবতান্ত্রিকের নির্দেশ ভেসে এলো, ফিরে আয় এবার নিজের শরীরে। আমি চোখ বন্ধ করে আবার মন্ত্রপাঠ শুরু করলাম। এরপর যখন চোখ খুললাম দেখলাম আমি নিজের শরীরে ফিরে এসেছি। তোর সাধনা সম্পূর্ণ হয়েছে, এখন যা, ফিরে যা নিজের ঘরে। তবে মনে রাখিস, যোগ্য না হওয়া পর্যন্ত সম্পূর্ণ উপবাস এবং ধ্যানমগ্ন অবস্থায় তোকে একা থাকতে হবে। কাল ঠিক সময় মতো আমি চলে যাব, এবার ফিরে যা। আমি বাড়ি ফিরে ব্রজমোহন বাবুকে সবটা জানালাম। পরবর্তী সন্ধ্যায় সূর্যাস্ত হতেই আমি বেরিয়ে এলাম ঘর ছেড়ে। পরনে লাল রক্ত জবার মতো ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে শ্বেত চন্দনের তিলক। যথাসময়ে ভৈরবতান্ত্রিকও তার শিষ্যদের নিয়ে এসে উপস্থিত হলেন। অমাবস্যার তিথি আরম্ভ হতেই আমরা সকলে মিলে পৌঁছালাম পশ্চিমের সেই ঘরে, যেখানে যজ্ঞ হবে। আগেই নির্দেশ ছিল সেই যজ্ঞে বাড়ির সকল সদস্যকে উপস্থিত থাকতে হবে। তালা খোলা হলো। ভৈরবতান্ত্রিক ঘরে ঢুকেই পুঁটলি থেকে কিছু মাটি বের করে চারিদিকে ছড়িয়ে দিলেন। তারপর সকলের জন্য পৃথক বৃত্ত আঁকা হলো। সবচেয়ে বড় বৃত্তে আমি বসলাম, আর বিপরীতে বসলেন ভৈরবতান্ত্রিক। মাঝে রাখা হলো সেই আয়নাটা। যজ্ঞ শুরু হতেই আয়নার মধ্যে অশুভ তাণ্ডব দেখা দিল। গুরুদেব আগেই বলেছিলেন, যজ্ঞের আগুন যখন শিখরে পৌঁছাবে তখন ভব নির্গমন ক্রিয়া শুরু হবে। আমি চোখ বন্ধ করলাম। ধীরে ধীরে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে এলো। দেখলাম আয়নার ওপারের জগৎ এপারের সঙ্গে জুড়ে গেছে। আমি সেই জগতে প্রবেশ করতেই দেখতে পেলাম একটি ঘর। ঘরটা বেশ বড়, ঘুটঘুটে অন্ধকার। শুধু মাঝখানে যজ্ঞ শিখার মতো কিছুটা আলো জ্বলছে। ঠিক কেন্দ্রে একটা বড় বৃত্তের মধ্যে বসে আছে সেই অঘরী। সারা শরীরে ছাই মাখানো, গলায় খুলি আর দাঁতের মালা, চোখ দুটো ফ্যাকাশে অথচ তীক্ষ্ণ। তার চারপাশে আরো ছোট ছোট বৃত্ত আঁকা। প্রতিটা বৃত্তে বসে আছে ভৈরবতান্ত্রিক ও তার শিষ্যরা। সকলে একযোগে বীজ মন্ত্র জপ করছে। আমাকে দেখে ভৈরবতান্ত্রিক চিৎকার করে বললেন, ওই তামার পাত্রে ওকে বন্দি কর। সেই মুহূর্তে আমি স্মরণ করলাম গতকালের শেখা সেই বীজ মন্ত্রটি। চোখ বন্ধ করে তামার পাত্র হাতে জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করলাম। সেই অঘরী এবার আমার দিকে ফিরে বিকট হেসে বলল, তুই আমাকে কিছুতেই আটকাতে পারবি না। আমি তোর শরীরে নিজের আস্তানা বানাবো। তুই আমাকে আটকাতে পারবি না, কিছুতেই না, পারবি না।
তার ঠোঁট কাঁপতে লাগলো, চোখ লাল হয়ে জ্বলে উঠল, সারা ঘর জুড়ে এক বিভীষিকাময় শক্তি ছড়িয়ে পড়ল। কিন্তু আমি থামলাম না, মন্ত্রপাঠ করে যেতে লাগলাম। আমার মন্ত্রের প্রতিটা শব্দ যেন শুল হয়ে বিঁধতে লাগলো তার শরীরে। সে আর্তনাদ করে উঠল, এই মন্ত্র থামা, থামা এই মন্ত্র, আমি সহ্য করতে পারছি না, আমার শরীরটা পুড়ছে, থামা। সে ছটফট করতে লাগলো, কখনো মাটিতে শুয়ে পড়ে, আবার কখনো নিজের মাথায় আঘাত করে। তার শরীরের গঠন যেন বিকৃত হতে লাগলো যন্ত্রণায়। আমি মন্ত্র জপ করতেই থাকলাম। অবশেষে একটা প্রচন্ড গর্জনের সাথে তার শরীর থেকে কালো ধোঁয়া উঠে এলো, আর সেই ধোঁয়ার ঘূর্ণিতে আটকে সে নিজেই তামার পাত্রে গিয়ে বন্দী হয়ে গেল। আমি পাত্রের মুখটা বন্ধ করে দিলাম। যজ্ঞ শেষ হলো। সবকিছু ধীরে ধীরে আবারও আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমিও ফিরে এলাম নিজ শরীরে। ভৈরবতান্ত্রিক আমার হাত থেকে তামার পাত্রটা নিয়ে বললেন, এটা আমি আমার কাছে রেখে দেব, যাতে সে আর কোনোদিন মুক্ত না হতে পারে। সেদিনের পরেও আরো কিছুদিন থেকে গিয়েছিলাম সেখানে। অঙ্কাবতী তখন একেবারেই স্বাভাবিক হয়ে উঠেছিল। অবশেষে কলকাতায় ফেরার দিন এসে গেল। আমরা নির্ধারিত সময়ে বেরিয়ে পড়লাম। ফেরার পথে কয়েকজন অঘরী তান্ত্রিকের সঙ্গে দেখা হলো। আমি তাদের বললাম, ভৈরবতান্ত্রিককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। তিনি আমাকে তন্ত্রের এক নতুন রূপের সাথে পরিচিতি ঘটিয়েছেন। আমার কথা শুনে তাদের মধ্যে থেকে একজন বলল, কিন্তু আপনি তাকে চিনলেন কি করে? তিনি তো তার বিশেষ শিষ্যদের নিয়ে কাশীতে আছেন, মাস 6 পরে ফিরবেন। আমি কোনো উত্তর দিতে পারলাম না। শুধু তান্ত্রিকের সেই কথাটা মনে পড়ে গেল। মনে রাখিস, আমি সিদ্ধ অঘরী ভৈরবানন্দ। শরীর এক স্থানে রেখে আত্মার মাধ্যমে জগতের নানান প্রান্তে বিচরণ করার ক্ষমতা রাখি। শুনছিলেন জিনিয়া চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ও তামা রায়নার অভিশাপ। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, জ্যোতির্ময়, দেবলীনা, সুজন, সৌরভ, প্রণীত এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।